কথা শেষ করে পুল থেকে ওঠার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ায় কৃতিক। তৎক্ষণাৎ পেছন থেকে অরু ডেকে বলে, কে বলেছে আপনার স্পর্শ আমার খারাপ লাগে? অরুর কথায় কৃতিক পেছনে ঘাড় ঘোরালে অরু এগিয়ে এসে লাফ দিয়ে কৃতিকের কোলে উঠে পড়ে। অরু দুই উরুতে হাত রেখে ওকে সামলে নিয়ে কৃতিক গম্ভীর মুখে বলল, এখন আবার কি চাই? আপনার স্পর্শ। কতদিন হয়ে গেল আপনি আমাকে একটু আদর করেন না? কৃতিক শুষ্ক ঢোক গেলে সময় ওর অ্যাডামস অ্যাপলটা কি আকর্ষণীয় ভাবে ওঠা নামা করলো, যা দেখে চোখ দুটো আচানক নেশায় বুঁদ হয়ে গেল ওর। অগত্যায় অরু নিজের খেই হারিয়ে হাত বাড়িয়ে আলতো হাতে স্পর্শ করলো কৃতিকের গলটা। অরুর গভীর চাহনি পড়ে ফেলতে খুব একটা সময় লাগলো না কৃতিকের। ও একটানে অরুর হাত নিজের গলা থেকে সরিয়ে বাঁকা হেসে শুধালো, যা বলছিস আর যা করছিস তাকে সবখানে ভেবে চিন্তা করছিস? আমার ভালোবাসা যে যন্ত্রণাদায়ক সেটা ভুলে গেলে? অরু আস্তে আস্তে নিজের চাহনি উপরে তুলে কৃতিকের চোখে চোখ রেখে বলে, এত কিছু বুঝি না। আমি আপনাকে চাই, জেনে শুনে আপনার বিষাক্ত ভালোবাসা গ্রহণ করেছি আমি। যন্ত্রণা তো সহ্য করতেই হবে। তাছাড়া আজকে নতুন তো কিছু নয়। প্রথমে গাল, এরপর কানের লতিতে আলতো স্পর্শ করে নিজের হাতটা অরুর চুলের ভাঁজে প্রবেশ করায় কৃতিক। অরুর লম্বা চুলগুলোকে মুঠিবদ্ধ করে মুখটা নিয়ে আসে নিজের মুখের খুব কাছে। অতঃপর সেভাবেই ধরে রেখে হেসে কৃতিক বলে, আজ আমি একটু বেশি রেগে আছি ওরু। সহ্য করতে পারবি না আমায়, আর না তোকে আমি কষ্ট দিতে চাইছি। কৃতিকের বলা কথাগুলো চুপচাপ শুনে গেল অরু। অতঃপর কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে চোখের পলকে কৃতিকের সিগারেটে পোড়া বাদামি ঠোঁটে নিজের ওষ্ঠাধর চেপে ধরে কয়েক সেকেন্ড আবেগের বশবর্তী হয়ে স্বামীর রাগ ভাঙানোর আশায় ওই একটা ছোট ছবি যথেষ্ট ছিল এই মুহূর্তে কৃতিকের ব্লাডি বেস্ট বানিয়ে দিতে। কৃতিকের থেকে নিজের ঠোঁটের কয়েক সেন্টিমিটার দূরত্ব বাড়িয়ে মাথাটা উঁচু করে অরু বলে, আর কখনো আপনার উপর রাগ করব না আমি। আর না তো আপনাকে এভাবে জ্বালাতন করব। আপনি কত অসুস্থ বলুন তো। আমি সত্যি একটা ইম্যাচিওর। সব ভুলে যাই আমি। কৃতিক প্রথমে চুপচাপ অরুর কথা শুনে গেল। পরক্ষণে বাজ পাখির মতো আক্রমণ বসালো ফিনফিনে কোমল ওষ্ঠার ধারে। অরুর দম ফেলার ফুরসত নেই, অথচ কৃতিক ছাড়লো না তো নাই, উল্টো ঠোঁটের কাজ অব্যাহত রেখে হেসে সে বলল, 100 বার করবি, যত ইচ্ছে রাগ করবি। দিন শেষে তোর সব রাগ ভাঙানোর দায়িত্ব শুধু আমার। তোর রাগ ভাঙাতে যা যা করতে হয় আমি করব। দরকার পড়লে সারাদিন সারা রাত তোর পিছু পিছু করবো, কোনো সমস্যা নেই তাতে। ইউ হ্যাভ প্রপার রাইট টু বি অ্যাংরি উইথ মি, অ্যান্ড আই হ্যাভ প্রপার রাইট টু পানিশ ইউ হার্ট। শেষ কথাতে তীর্যক হাসির রেখা ফুটে ওঠে কৃতিকের ভেজা অধরের কোণে। অরু তৎক্ষণাৎ নিজেদের দূরত্ব বাড়িয়ে কৃতিকের পানে ভয়ার্থ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আবারও মারবেন? এবার আর জবাব দিল না কৃতিক। অরুকে বাচ্চাদের মতো কোলে নিয়ে পুল থেকে উঠে পায়ে পায়ে এগিয়ে গেল করিডোর আর ছাদ বারান্দার মাঝখানে রাখা কাউচের দিকে। সেখানে অরুকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের হাতের ক্যানোলা খুলতে উদ্যত হলে অরু হকচকিয়ে বলে ওঠে, এটা খুলবেন না প্লিজ। এমনিতেই অনেকটা জখম হয়েছে। আর না। কৃতিক চোখ ছোট ছোট করে অরুর আগাগোড়া পর্যবেক্ষণ করে হাসকি স্বরে বলল, দেন ইউ হ্যাভ টু হেল্প মি বেব। কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো অরু, মিইয়ে যাওয়া গলায় শুধালো। কি হেল্প? কৃতিক অরুর কাছাকাছি এগিয়ে গিয়ে একই স্বরে বলল, জাস্ট আনবাটন মাই শার্ট। আমাদের গল্পের স্ত্রী কুটুম হলেন আপনি সায়র, আমি নই। স্বামী স্ত্রীর একান্ত ঘনিষ্ঠতম মুহূর্ত পার করে সায়র যখন নীলিমার বুকে মাথা ঠেকিয়ে পরম আবেশে চোখ বুজেছিল মাত্র কয়েক সেকেন্ড, ঠিক তখনই কথা ছড়ে নীলিমা। নীলিমার কথায় তন্দ্রা ছুটে যায় সায়রের। মাথাটা সামান্য ঘুরিয়ে নীলিমার গলায় থুতনি ঠেকিয়ে ভ্রু কুচকে সায়র বলে ওঠে, মানে আমি এত কঠিন বাংলা বুঝি না নীলিমা, একটু বুঝিয়ে বলবে? সায়রের কথার কাছে নীলিমা রহস্যময়ী হাসি উপহার দিয়ে বলে, আমাদের সবার ধারণা ভুল সায়র। আপনি আমাকে বিয়ে করতে জোর করেননি, আর নয়তো আপনি আমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছেন। নীলিমার কথা শুনে সায়র এবার ধরপড়ে উঠে বসে, অবাক কণ্ঠে বলে, কি বলছো এসব? আমার স্পষ্ট মনে আছে আমি তোমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছি বলে তোমার আব্বাজান আমার দিকে বন্দুক অবধি তাক করেছিলেন। নীলিমা নিঃশব্দে হাসলো। ওর হাসিটা ছিল ব্ল্যাক হোলের মতোই রহস্যে ঘেরা, কিংবা মোনালিসার হাসির থেকে বেশি অদ্ভুত। মুখের হাসিটা ধরে রেখে নীলিমা বলে, শুরু থেকে শেষ অবধি সবকিছু সাজানো ছিল সায়র। সায়র শুষ্ক একটা ঢোক গিলে বলল, একটু খুলে বলবে প্লিজ? নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়, পরক্ষণে বলে,
আচ্ছা, আপনার একটু অদ্ভুত লাগেনি? কথা নেই, বাচ্চা নেই, হুট করে আমার বিয়ে কি করে ঠিক হয়ে গেল? কিংবা আমাদের বিয়ের পর আব্বাজান আমাকে কেন খুঁজলো না? আচ্ছা বাদ দিন, আমি বলছি। আসলে আমি আর আব্বাজান চাইতাম কোনোভাবে আপনি আমাকে বিয়েটা করুন, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। শুনলাম আপনিও অনু আপার বিয়ের পরেই চলে যাবেন, তাই বুদ্ধি করে নিজের বিয়ের নাটকটা সাজিয়েছিলাম। পরে নিজের অন্য ফোন দিয়ে আপনাকে আমার বিয়ের খবরটা দিয়েছে, যাতে আপনি এসে আমাকে নিয়ে যান আর জোর করে বিয়ে করে নেন। সায়র স্তম্ভিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, এতটা নাটক কেন করেছিলে নীলিমা? আমি তো তোমাকে শুরু থেকেই পছন্দ করতাম। আর তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছেই থাকে, তাহলে শুধু শুধু আমাকে ইগনোরই বা করেছিলে কেন? নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। একটা একটা করে বলি। সায়র বুঝতারদের মতো মাথা ঝাঁকালো। নীলিমা বলল, প্রথমত, মানুষ বিপরীতমুখী জিনিসে আকর্ষিত হয় বেশি। আপনার মতো সুপুরুষদের ক্ষেত্রে একটা জিনিস একটু বেশিই দেখা যায়। তাই তো আমি ছিলাম আপনার সম্পূর্ণ বিপরীত, যার ফলে দেখুন আপনি খুব দ্রুতই আমার প্রতি আকর্ষণ অনুভব করেছেন। তবে বিয়ের পরেও আপনার সাথে স্বাভাবিক হতে না পারার কারণ একটাই ছিল, আর তা হলো অনুশোচনা। নিজেকে বাঁচাতে মিথ্যা অবলম্বন করেছিলাম আমি। আপনার মতো মানুষকে ব্যবহার করেছি শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের আশায়। এসব ভাবতে গেলে তীব্র অনুশোচনা আর অপরাধ বোধ দিয়ে মাথাটা আমার হেড হয়ে যেত। বিয়েটা কেন করেছিলে? নীলিমার কথার মাঝেই প্রশ্ন করে সায়র। প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছড়ে নীলিমা বলে, একটা শয়তানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। মা মরে যাওয়ার সময় চিকিৎসার টাকা জোগাড় করতে করতে পরে আমাদের বাড়িটা বন্ধক রেখেছিলেন আব্বা। বাড়িটা যার কাছে বন্ধক রাখা হয়েছিল সে হলেন আমাদের পুরান ঢাকার প্রভাবশালী জৈনিক ব্যক্তি। টাকার গরমে যা নয় তাই করে বেড়ান তিনি। দিন দুপুরে মেয়েদের তুলে এনে সম্ভ্রম হারি করেন। এছাড়া লুটপাট, মারামারি, হানাহানি এসব তো তার নিত্যদিনের কারবার। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার ক্ষেত্রে তাই হলো। বাড়ি বন্ধক দেওয়ার কয়েক মাসের মাথাতেই ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেল। প্রতি মাসে এত মোটা অঙ্কের সুদ দিতে গিয়ে আবার হিমশিম খেতে শুরু করলেন। এক পর্যায়ে ঋণের বোঝা ভারী হয়ে এলে নির্দয় লোকটা সুযোগ বুঝে একসাথে সব টাকা দাবি করে বসে। না দিতে পারলে আমাকে তুলে নিয়ে যাবে সেই হুমকিও ঢুকিয়ে দিয়ে যান আব্বার চিন্তিত মস্তিষ্কে। ইটস 2024 নীলিমা, এরকম লোক এখনো এক্সিস্ট করে? আমি তো ভাবতেই পারছি না। কপালে দুই হাত ঠেকিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে কথাটা বলল সায়র। সায়রের কথার পাছে নীলিমা বলে, করে। বাংলাদেশের থেকেও বহু গুণ খারাপ লোক এক্সিস্ট করে সায়র। তারপর কি হলো? নীলিমা নির্লিপ্ত কণ্ঠে বলে, তারপর আর কি, যা হবার তাই হয়েছে। হাবাজানের কাকুতি মিনতিতে লোকটা আমাকে তুলে নিয়ে ঠিকই, তবে একটু বড় হতেই পুরো মহল্লে ঘোষণা করে দিয়েছে সে আমাকে বিয়ে করবে। এমনকি আব্বাকে হুমকি দিয়ে গেছেন, তার সাথে বিয়ে না দিলে আমাকে সমাজে মুখ দেখানোর অবস্থাতেই রাখবেন না। জানেন, সে সময় এমন একটা কুপ্রস্তাদেও চুপচাপ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আব্বাজানের হাতে। হয়তো কোনোদিন দেখা যেত সুস্থ মানুষ ভার্সিটিতে গিয়েছে আর ফিরে এসেছিল লাশ হয়ে। নিজের মেয়েকে হারানোর ভয়ে আব্বাজান সর্বদা ততস্থ ছিলেন। তাই তিনি লোকটাকে অনুরোধ করেন আমাকে যাতে পড়তে দেওয়া হয়, বিয়ে আমার সাথেই তার হবে। লোকটা আব্বাজানের কথায় রাজি হলেও চারিদিকে ততদিনে জানাজানি হয়ে যায় যে আমার বিয়ে ঠিক হয়ে আছে। যার দরুন লোকটার ভয়ে বিয়ের প্রস্তাব তো দূরে থাক, আমার চোখে চোখ তুলে পর্যন্ত কেউ তাকাতো না অব্দি। এইভাবেই দিন যাচ্ছিল। ধীরে ধীরে নিজেকে বলির পাঠা ভাবতে শুরু করলাম আমি, কারণ আমার ভবিষ্যৎ বলে আর কিছু নেই। ঠিক এমন একটা দম বন্ধকর জীবনের মাঝপথে আটকে গিয়ে আমি যখন ছটফট করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই ইষ্টিকুটুম রূপে আমার জীবনে পদচারণ ঘটান স্বয়ং আপনি। ততদিনে মনে মনে আপনার মতোই কাউকে খুঁজছিলাম সায়র। উপরওয়ালার কাছে দিনরাত প্রার্থনা করে বলেছিলাম যাতে আমার জীবনে এমন কেউ আসে যে আমাকে নিয়ে পালিয়ে যাবে, হারিয়ে যাবে বহু দূরে, অনেক অনেক দূরে নিয়ে গিয়ে সযত্নে নিজের অস্তিত্বে লুকিয়ে রাখবে সে আমায়। দেখুন, সত্যি সত্যি তাই হলো। আমার প্রার্থনা কবুল হলো। আপনি আমাকে বাঁচালেন, আমার জীবনে স্ত্রী কুটুম রূপে এসে আমার রক্ষা কবচ হয়ে গেলেন। এক নাগাড়ে কথাগুলো বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে উঠল নীলিমা। সায়র দ্রুত হস্তে নীলিমাকে বুকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন বউ? আমি আছি তো, তোমার স্ত্রী কুটুম। এরপর কোন খড়িওয়ালা আমার বুকে ছিনিয়ে নিয়ে যায় দেখবো আমি। বেটাকে চোখের সামনে পেলে যদি ওর কোফ টেনে না ছিঁড়েছি তো আমার নামও সাইর আহমেদ নয়। সায়রের কথায় ঠিক করে হেসে দিল নীলিমা। নীলিমা হাসছে দেখে হাতের বাঁধন দৃঢ় করে নীলিমাকে নিজের চওড়া বুকের সাথে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিয়ে ও ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে সায়র বলল,
আজ রাতে আর শুদ্ধ হতে ইচ্ছে করছে না বউ, একদমই করছে না। সুন্দর একটা দিনের সূচনা হলো ধরণীতে। বিগত 19 বছরের জীবনে যতগুলো সুন্দর সকাল পার করে এসেছে অরু, তার মধ্যে আজকের সকালটা অন্যতম। অবশ্য অরুর নিকট প্রীতিকের সংস্পর্শের সকালগুলো বরাবরই স্বপ্নের মতোই সুন্দর আর আনন্দদায়ক। কাল রাতে ঝোড়ো হাওয়ার তাণ্ডব ছিল প্রকট, তবে বৃষ্টি হয়নি এক ফোঁটাও। অথচ আজ সকাল সকালই আকাশ বাতাস ছাপিয়ে ঝুম বৃষ্টিতে মুখরিত চারিপাশ। সকালে আকাশটা ঘুটঘুটি কালো মেঘে ঢাকা পড়েছে। আজ আর সূর্যের মুখ দেখা যাবে বলে মনে হচ্ছে না। আমেরিকার এই এক বেহাল দশা। আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই এখানে। এই রোদ তো এই বৃষ্টি। আজ ওর ঘুম ভাঙল বৃষ্টির রিমঝিম আওয়াজে। বাইরে এক ফোঁটাও দিনের আলো নেই, তাই পর্দার ভারী পাল্লা টেনে রাখা রুমটাও ঘুটঘুটে আঁধারে ছেয়ে আছে। বড় পিটপিট করে চোখ খুলে পুরো রুম হাতড়ে কোথাও ক্রিকেটের দেখা পেল না। এই ঝুম বৃষ্টির মাঝে হুট করে কোথায় চলে গেল লোকটা কে জানে। ওরও খুব বেশি ভাবলও না। আরামোনা ভেঙে উঠে বসে স্বভাববশত বিছানা হাতড়ে কৃতিকের ফোনটা তুলে নিল হাতে। দুজনের বার্থডে দিয়ে সেট করা পাসওয়ার্ডটা খুলে এক একটা ফোল্ডারে ঢুকে এটা সেটা দেখতে লাগলো ওরও। যদিও বা ওরুর মতে এই মোবাইলটা থেকে বোরিং মোবাইল ফোন দুনিয়াতে আহার দুটো নেই। কিসব হাবিজাবি ডকুমেন্টস দিয়ে ভর্তি সব, গ্যালারিতেও কিচ্ছু নেই। সর্বশেষ ছবি তোলা হয়েছে আরও মাস দুয়েক আগে। তারে দেখা যাচ্ছে দার্জিলিং এই সাইডের হোমস্টেতে কাঞ্চনজঙ্ঘার একটা ঝাপসা ভিউ। দূর, বোরিং। ফোনে সবগুলো সফটওয়্যারে ছোটো মোটো একটা ঢু মিলে হতাশ হয়ে ঠোঁট উল্টে কথাটা বলে ফোনটা সাইডে রেখে দিল ওরু। ঠিক এমন সময় ফোন থেকে আগত টুংটাং মেসেজের আওয়াজ পুনরায় আকর্ষণ কেড়ে নিল ওর। তাই তো সকাল সকাল কী মেসেজ দিয়েছে দেখার জন্য আবার নতুন উদ্যমে ফোনটা হাতে নিল ওরু। নোটিফিকেশনে ভাসছে অর্ণবের নাম, সাথে কিছু ভিডিও লিঙ্ক আর ছোট বার্তা। ডান ব্রো। ছোট মেসেজে চোখ বুলিয়ে মনের মাঝের কৌতূহল আর তুমি রাখতে পারলো না ওরু। হট করে ঢুকে গেল লিঙ্কে, আর ঢুকে যা দেখলো তাতে সমস্ত গা গুলি উঠল ওর। তৎক্ষণাৎ একটা বিরক্তিকর ভাব প্রকাশ পেল চেহারার আদলে। সঙ্গে সঙ্গে কয়েক হাত দূরে ছুঁড়ে মারল ফোনটাকে। অতঃপর কৃতিকের ওপর প্রাধান্বিত হয়ে একা একাই কৃত গলায় বলতে লাগলো, ডার্ক রোমান্স শুনেন, সেটা মানলাম, তাই বলে উনি এসব দেখবেন? ছি। কথাটা বলতে বলতেই কপালের মাঝে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল অরুণ। কিছু একটা মনে পড়ার মতো সচকিত হয়ে বিড়বিড়ালো ও। এক সেকেন্ড, ভিডিওর লোকটাকে চেনা চেনা লাগছে মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। সন্দেহের বশবর্তী হয়ে অনিচ্ছা সত্ত্বেও আরও একবার ভিডিওতে চোখ বোলালো অরূপ। আর যা দেখলো তাতে ওর হাড় হিম হয়ে গেল আতঙ্কে। ভীষণ আশ্চর্য হয়ে চোয়াল জোড়া আপনা আপনি দুদিকে ভাগ হয়ে গেল। ওর মুখ দিয়ে বেরোলো অস্পষ্ট আওয়াজ, রেজা ভাই এসব কি করছে? আর এমন একটা ভিডিও ইন্টারনেটেই বা কি করে এলো? ওর ছোট মস্তিষ্কটা কোনো কিছুরই ইঙ্গিত নিতে পারল না। হঠাৎ করে একটু নড়ে চড়ে বসে ভিডিওটাতে আবারও নজর দিয়ে বারবার পজ করে লোকটার চেহারা ভালো মতো পরখ করলো ওর। অতঃপর অস্ফুটেই বলল, অর্ণব ভাইয়া রেজা ভাইয়ের এমন গোপনীয় একটা ভিডিও ওনাকে পাঠালেন কেন হঠাৎ? কৃত্তিক কুঞ্জের সব ঠিকঠাক আছে তো, নাকি সাংবাদিকরা মাকে এসবের জন্য বিরক্ত করছে? হাজারটা দুশ্চিন্তায় ভার হয়ে নিল ওরুর মাথাটা। মস্তিষ্কে জড়ো হওয়া কোনো প্রশ্নেরই উত্তর নেই ওরুর কাছে। সবকিছুর উত্তর জানতে হলে কৃতিককে প্রয়োজন, কিন্তু সে কোথায়? শেষ প্রশ্নটা মস্তিষ্কে নাড়া দিতে কৃতিককে খোঁজার উদ্দেশ্যে মোবাইল সমেত রুম থেকে বেরিয়ে গেল ওরু। তাড়াহুড়োয় ভুলেই গেল যে ওর পরনে এখনো কৃতিকের ওভারসাইজ টি শার্ট রয়েছে। জামাটা অন্তত বদলানো উচিত ছিল। এদিক সেদিক খুঁজে অবশেষে কৃতিকের দেখা মিলল জিমে। ছোট ডুপ্লেক্স বাড়িটার সবচেয়ে বড় রুমটা কৃতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। যদিও বা এই রুমে খুব কমই আসা হয়েছে ওরু, কারণ জিমে ওর কাজটাই বা কি। তাই আজ খুঁজতে খুঁজতে এখানেই হরিশ মিলল কৃতিকে। ওরও একটু উকি ঝুঁকি দিয়ে ভেতরে ঢুকেই দেখলো কৃতিক ট্রেডমিলের ওপর সামনে দৌড়াচ্ছে। ওর পরনে ওভারসাইজ ব্যাগি প্যান্ট আর কালো রঙা স্যান্ড গেঞ্জি, মাথাটা কালো ক্যাপ দিয়ে ঢাকা, তাও পেছন থেকে মাথার শেষ ভাগে সেলাই দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। চুল বড় হলে হয়তো ধীরে ধীরে ঢেকে যাবে সেগুলো, কিন্তু ছোট ছোট বাজ কাটিং হেয়ার স্টাইলেও যে গৌরবর্ণের জায়ান্ট কৃতিককে এতটা মানাবে সেটা বোধ হয় ওর কল্পনাতীত। আর এই মুহূর্তে ট্রেডমিলের ওপর দৌড়াতে থাকা প্রাপ্তবয়স্ক সুদর্শন যুবকটির চওড়া বলিষ্ঠ পৃষ্ঠদেশের দিকে চেয়ে অষ্টাদশীর মুখ থেকে একটাই কথা বেরোলো শুধু, হাউ ম্যানলি।
অরুর আওয়াজ পেয়ে ট্রেডমিলের গতি কমালো কৃতিক। ধীর গতিতে দৌড়াতে দৌড়াতেই অরুকে উদ্দেশ্য করে বলল। গুড মর্নিং বেবি। কৃতিকের মুখ থেকে পাওয়া সকাল সকাল উষ্ণ সম্বোধনে ঘুম কেটে গেল অরু। অন্য সময় হলে হয়তো এখন গিয়ে একটু ঢং করতো স্বামীর সাথে, কিন্তু এই মুহূর্তে এসবের জন্য একটু সময় নেই ওর হাতে। নিজের অযাচিত ভাবনাগুলো বড়ই ভাবাচ্ছে ওরকে, যার দরুন সময় নষ্ট না করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে ভিডিওটা প্লে করে ওর মুখের সামনেই ধুলো ওরু। থমথমে গলায় শুধালো। এসব কি? কৃতিক খানিকটা মিনারেল ওয়াটার পান করে নতুন উদ্যমে দৌড়াতে দৌড়াতে নির্বিকার ভঙ্গিতে জবাব দিল। তোর মামাতো ভাই রেজার নোট ভিডিও। ওঠু দাঁত কটমটিয়ে বলল। সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ফোনে এসব কি করে এলো? কৃতিক ঠোঁট উল্টালো, গা ছাড়া একটা ভাব নিয়ে বলল। শুধু আমার ফোনও নয়, পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া ইউজার আছে সবার ফোনে এটা শো করছে। ছাত্রলীগ সভাপতির অপকর্ম ফাঁস। আরও কয়েকটা আছে, দেখবি নাকি? ইজন্ট ইট ইরোটিক? অবশ্য তোর আমার কাছে কিছুই না এসব। শেষ কথাটা বলে এক ভ্রু উঁচিয়ে অরুর পানি শয়তানি হাসি নিক্ষেপ করলো কৃতিক। কৃতিকের হাসিতে গা জ্বলে উঠল অরুর। ও তৎক্ষণাৎ ঝাঁঝিয়ে বলে উঠল। চুপ করুন অসভ্য লোক, আপনি একটা অশ্লীল। কৃতিক ট্রেডমিল থেকে নেমে কাঁধের ওপর তোয়ালে রেখে সেটা দ্বারা গলার ঘাম মুছতে মুছতে এইদিকে গিয়ে বসলো এক কোণে রাখা দেবানির ওপর। অতঃপর আঙুলের ইশারায় অরুকে কাছে ডেকে বলে উঠল। পৃথিবীর সব পুরুষেরই বউয়ের কাছে অসভ্য বেব। আমার বন্ধু শাহরুখকে দেখ না, শাহরুখ পৃথিবীর সামনে শুদ্ধ পুরুষ নামে খ্যাত হলেও গিয়ে দেখ বেটা দিন শেষে বউয়ের কাছে গিয়ে ঠিক অশুদ্ধ হতে চায়। অরু কৃতিকের নিকটে এগিয়ে এসে বিরক্তি নিয়ে বলল। আপনি কথা ঘুরেছেন, সত্যি করে বলুন, এসবের পিছনে আপনার হাত রয়েছে, তাই না? কৃতিকের এবার নিজের উরুর ওপর ইশারা করে উরুকে বসতে বলল। অরু চোখে মুখে কালো করে ঠাস করে গিয়ে বসে পড়ল সেখানে। কৃতিক অরুর পিঠে নিজের কপালের ঘাম মুছতে মুছতে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। রাগ করতে হবে না, কি জানতে চাইছিস বল। পেছনের দিকে সামান্য ঘাড় ঘুরিয়ে অরু শুধালো। কেন করেছেন এটা? মামির পরিবার কি এখন আর সমাজের মুখ দেখাতে পারবে? তাছাড়া হলুদ সাংবাদিকরা যদি কৃত্তিক কুঞ্জে এসে মাকেও হ্যারাস করে তখন? চিন্তা নেই, তোর মাকে কেউ হ্যারাস করবে না। সাদা পোশাকধারী পুলিশ রয়েছে বাড়ির চারদিকে। আর তোর মামির পরিবারের কথা যদি বলিস তাহলে বলবো তাদের একটা উপযুক্ত শিক্ষা হওয়া উচিত। রেজাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু জানোটা সেই সুযোগের যোগ্যতাই রাখে না। মানে? অরু সামান্য মানের পেছনে অনেক বড় কৌতূহল লুকিয়ে আছে, তাই একটু খোলাসা ভাবে জবাব দিল কৃতিক। বলল। মনে আছে আমাদের ভিডিও ধারণ করতে মিডিয়ার লোক লেলিয়ে দিয়েছিল রেজা? হ্যাঁ সূচক মাথা নাড়ল কৃতিক। বলে। এই ভিডিওগুলো তখনই সংগ্রহ করেছিলাম। বাস্টার্ড ক্ষমতার বদৌলতে রাত হলেই মেয়েদের সাথে সব নোংরামি করে বেড়াতো, আর দিনের বেলায় সাধু সেজে মাইকের সামনে গিয়ে মানুষকে শান্তির বাণী শোনাতো। রেজার কিংবা ওর সব নোংরা কাজকর্মে আমার কিছু যায় আসতো না, যদি না ও আমার সাথে লাগতে আসতো। তখনই চেয়েছিলাম ওর সব অপকর্ম ফাঁস করে ওকে জেলে পাঠাবো, কিন্তু ওই যে একটা সুযোগ দিয়েছিলাম, মস্ত ভুল করেছিলাম তখন, যার ফলরূপ আমার কলেজে অবধি নজর দিয়ে ফেলেছে রাস্কেলটা। তবে কথা আছে না, লাস্ট বাট নট লিস্ট, আমি ওর চোখ উপড়ে ফেলেনি, কিন্তু এমন ব্যবস্থা করেছে যে চোখ থাকতেও আর কোনোদিন চোখ তুলে কারো দিকে তাকিয়ে কথা বলার মতো মান সম্মানটুকু অবশিষ্ট নেই ওর। কথা বলতে বলতে কৃতিকের চোখে মুখের ভঙ্গিমা কেমন পাল্টে গিয়েছে। শান্ত নদীর মতো চোখ দুটো তে ফুটে উঠেছে কাঠের নদা। দেখেই বোঝা যাচ্ছে কৃতিক এখনো রেগে আছে। রেজার ভাগ্যটা ভালো আছে, আমেরিকাতে রয়েছে, নয়তো বাংলাদেশে থাকলেই না জানি কি করতো রেজার সঙ্গে। হয়তো দেখা যেত সত্যি সত্যি রেজার চোখ দুটো হ্যামার দিয়ে গিলে দিত কৃতিক। কি সব উদ্ভট চিন্তা করতে করতে শরীরটা কাঁটা দিয়ে উঠল ওর। বাজে বাজে চিন্তা সব মাথা থেকে ছেড়ে ফেলে একটা শুষ্ক ঢোক গিলেও কৃতিককে শুধালো। এখন কোথায় আছে রেজা? জবাবে কৃতিক বলল। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পলাতক। ভুক্তভোগী মেয়েগুলোকে সব একে একে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছে। সবাইকে চাকরি, রেশন, বিশ্ববিদ্যালয় হলের সিট এসবের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন নিজের স্বার্থ হাসিল করতে রেজা। ছাত্রলীগের নেতা বলে ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও এবার সুযোগে সব অপকর্ম বেরিয়ে আসছে বদমাস্টার। কৃতিকের কথা শুনে চুপচাপ মুখে আধার নামিয়ে বসে রইল অরু। দক্ষিণের জানালা দিয়ে বৃষ্টির ছাদ এসে আছড়ে পড়ছে ওদের শরীরে। হঠাৎ ঠান্ডা জলের স্পর্শ পেয়ে জানালার দিকে
এক ঝলক পরখ করে পুনরায় ওর দিকে দৃষ্টিপাত করে কৃতিক শুধানো। মুড অফ? ওরও এদিক ওদিক না সূচক মাথা নাড়ায়। কৃতিক ওর কাঁধে চিবুক থেকে বেশ সিরিয়াস হয়ে বলল, অনেক তো হলো, এবার তো পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, তোকে গ্রাজুয়েট হতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আমরা আর বিড়িতে ফিরবো না। লাস্ট 1 বছর একটা সেমিস্টার কমপ্লিট করতে পারিস না, এদিক ওদিক করতে গিয়ে অনেক ফাঁকি বাজে। আর না। ওরও নাকটা শিকড় তুলে অসহায় মুখ করে বলল, কিন্তু আমার তো ইকোনমিক্স পড়তে একটুও ভালো লাগে না। লাগতে হবে, ভবিষ্যতে জেকে গ্রুপে বসতে হবে, আমার পাশাপাশি বিজনেসের হাল ধরতে হবে। যেভাবে তোর মা আমার বাবার ছায়া হয়ে পাশে দেখেছিল ঠিক সেভাবে। ওরও তৎক্ষণাৎ পেছনে করে আশ্চর্য হয়ে বলল, আপনি কি চাইছেন আমিও আমার মায়ের সাথে কোম্পানি নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হই? ওর কথার জবাবে তির্যক হাসল কৃতিক। অতঃপর বলল, আমি বেঁচে থাকতে তোর সাথে লাগতে আসার মতো কলিজা কারণ নেই, কিন্তু আমি যখন না থাকবো তখন তো তোর নিজেকে টিকিয়ে রাখতে হবে এই ক্রুয়েল পৃথিবীতে। আমাদের নিষিদ্ধ সম্পর্কের জের ধরে থেকে অনেকভাবে হেয় করতে চাইবে। দেখবি কাছের মানুষরাও কেমন রূপ বদলে ফেলবে। তখন যদি তুই বিগিনার হোস তো তোর জন্য সব কিছু সামলানো খুব কঠিন হয়ে যাবে। নিজের দায়িত্ব নিজে বোঝে নিতে গিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কটাক্ষের শিকার হতে পারিস, যা তোকে সামনে এগোতে দেবে না। কারণ ওরা চাইবে তুই যাতে ভেঙে পড়ে নিজের অধিকার ছেড়ে দিস। তাই আমি থাকতে আমার পাশে থেকে আমার হাত ধরে নিজের জায়গাটা নিজে তৈরি করে নিতে হবে তোকে। আর এসবের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। কৃতিকের এত সব জ্ঞানের বাণী কানে ঢোকালো না ওর, বরং ও বেশ বিরক্ত হয়ে কৃতিকের দিকে সম্পূর্ণ ঘুরে তাকিয়ে বলল, আপনি থাকতেই মানে আমায় ছেড়ে কোথাও যাবেন আপনি? কিছুদিন আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এখন আবার এসব বলছেন? আমার একটুও ভালো লাগছে না আপনার কথাবার্তা। চুপ করুন এক্ষুনি। কৃতিক মৃদু হেসে ওর খোলা চুলে হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, এটা তো কথার কথা বললাম, তবে যা বলেছি খুব ভেবে চিন্তিত চিরন্তন সত্যি কথা বলেই বলেছে। তুই জানিস আমি আবেগে গা ভাসানো মানুষ নই, তাই তিক্ত হলেও সত্যি বলতে আমার মুখে বাঁধে না। ওরও ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল। তাই বলে এসব বলবেন? কৃতিক ওর কলার বোনের ভাঁজে টুকরো চুমু খেয়ে বলল, বলবো না, তার আগে তুই বল, তুই পড়াশোনা শুরু করবি এবং সিরিয়াস হবি? ওরও একটু ভাবল, পরক্ষণে ছোট ছোট চোখ করে কৃতিকের দিকে নজর দিয়ে বলল, ঠিক আছে পড়বো, তবে একটা শর্তে। কি শর্ত? কৃতিকের বুকের ওপর নিজের পিঠ ছেড়ে দিয়ে আবদারের স্বরে ওরও বলল, পড়াশোনার পাশাপাশি আমি উপন্যাস লিখতে চাই। এটা আমার স্বপ্ন, না করতে পারবেন না কিন্তু। ওর কথা প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হার মেনে নেওয়ার মতো করে কৃতিক অসহায় গলায় বলল। ইউ ক্যান ডু ইট। কৃতিকের আশকারা পেয়ে ওর এবার আবদারে ঝুই খুলে বসলো, এক নাগারে বলতে লাগলো সব। আর আমি সকালে ব্রেকফাস্টও বানাতে চাই। ইউ ক্যান। এই বাড়িটাকে নতুন করে ডেকোরেট করতে চাই। ইউ ক্যান। নীলিমার সাথে দেখা করতে চাই। ইউ ক্যান। ডোরাকে এনে দিন। ইউ ক্যান। কৃতিকের শেষ কথাতে থেমে গেল ওর। ডোরাকে এনে দিতে বলার সাথে ইউক্যানের কি সম্পর্ক ঠিক বুঝে উঠতে পারে না। চকিতে পাশ ফিরে তাকায় ওর, পাশে তাকাতে দেখলো গালে হাত দিয়ে ওর দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে কৃতিক, যেন শিল্পীটা নিজ হাতে বানানো কোনো স্কাল্পচারকে বিস্ময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কৃতিককে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওরও হাত নাড়িয়ে শুধালো। কি দেখছেন? তৎক্ষণাৎ জবাব দিল কৃতিক। তোকে। কৃতিকের কথায় খানিকটা লজ্জা পেয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে মাথায় লিখিয়ে ফেললো অরু। অরুকে লজ্জা পেতে দেখে কৃতিক এবার শটান বসে কাটকাট গলায় বলল, লেনদেন আমি খুব কড়া, তোকে আমি বিনা শর্তে এত কিছুর অনুমতি দিয়ে দিলাম, বিনিময়ে আমি কি পাবো? অরু হেসে বলল, আপনার তো সবই আছে, আর কি চাই? রাইট নাও ইউ হ্যাভ টু শাওয়ার উইথ মি। আপাতত এটাই চাই, লেটস গো। যদিও কৃতিকের চাহিদার কথা শুনে বিশাল বড় একটা ঝাটকা খেল অরু, তবে কৃতিক তার ধার ধারল না মোটে, বরং অরুকে টেনে হিঁচড়ে সাথে করে নিয়ে ত্যাগ করলো জিম রুম। নদীর স্রোতের মধ্যে কলকলিয়ে বয়ে যায় সময়, চোখের পলকে খসখস করে উল্টে যায় ক্যালেন্ডারের পাতা। মিনিট, ঘন্টা, দিন, রাত, পরবর্তীতে মাসের পর মাস কিভাবে যে সময়গুলো চলে যায় তা ঠাহর করা দুষ্কর। স্থানে কাল ভেদে সময়ের এই বিবর্তন কিছুটা মিশ্র প্রতিফলন ফেলে রেখে
যায় মানুষের মাঝে। কেউ মরিচিকার মতো হাতড়ে বেড়ায় পুরনো ফেলে আসা স্মৃতি, কেউ বা এক বুক আশা নিয়ে প্রতীক্ষা করে নতুনের আগমনের বার্তা। আজ তেমনই একটা সুন্দর দিন। এলিজার বেবি শাওয়ার আজ। দেখতে দেখতে কখন যে 7টা মাস পেরিয়ে গেল। পেটের মাঝে একটু একটু করে বেড়ে ওঠা সত্তাটার আসার সময় হয়ে গেল, অথচ কোনো কিছুই সেভাবে অনুভব করতে পারল না এলিজা। কি করে তো পারবে? গত 7 মাসে প্রেগনেন্সি সিকনেস ওর ধারে কাছেও ঘেঁচতে পারেন। বেবি বাম্প নিয়ে কর্পোরেট অফিসে ফুল টাইম ডিউটি করে গিয়েছে পুরো সময়টাতে। কিন্তু এতগুলো দিন পেরিয়ে এলিজা নিজেরও মনে হলো এখন একটু অর্ণবের কথা শোনা প্রয়োজন। বাচ্চাটা গর্ভেই বড় হচ্ছে, তারও তো ভালো থাকা মন্দ থাকার ব্যাপার রয়েছে। তাছাড়া অর্ণব সে 3 মাস থেকেই ভ্যান করছে যাতে এলিজা এবার একটু শান্ত হয়। অবশেষে 7 মাসের মাথায় এসে বাচ্চার মুখ চেয়ে এত ভালো কর্পোরেট জবটা ছেড়ে দিল এলিজা। আর আজকে যে এই বেবি শাওয়ারের এত বড় আয়োজন, সেটা মূলত সায়র, কৃতিকার, অর্ণবেরই প্ল্যান। ওদের 3 জনের একটা মাত্র মেয়ে বেস্ট ফ্রেন্ড, অবশ্যই সে প্রিন্সেস ট্রিটমেন্ট ডিজার্ভ করে। যতই হোক ওদের 4 জনের মধ্যে আর কেউ কোনোদিন মা হবে না, আর যা হবে সব বাবা। বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছে বেশ জাঁকজমকভাবে। চারিদিকে ল্যান্টার্ন আর স্ফটিকের রোশনাই পুরো হলরুমটা ঝিলমিল করছে। পুরো অনুষ্ঠানের থিম আজ স্কাই ব্লু। এলিশাকে থিমের সাথে মিশিয়ে আকাশি রঙের গাউন আর পয়েলের মুকুট পরানো হয়েছে। তাতে গুটি ইংরেজি অক্ষরে লেখা মম টু বি। অর্ণবও এলিসার সাথে মিলিয়ে স্কাই ব্লু রঙের সুট চড়িয়েছে গায়ে। বইয়ের সাথে রং মিলিয়ে জামা কাপড় পরার অভ্যাসটা আর গেল না ছেলেটার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকে এলিসা একটুও দেখে নেই অর্ণবের ওপর, বরং নিজের বেস্ট ফ্রেন্ডের মতো হাজব্যান্ডের গলা জড়িয়ে ধরে একের পর এক ফটোতে পোজ দেওয়ায় ভীষণ ব্যস্ত সে। হলের এক কোণে ডোরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে এলিসা। অর্ণবকে ডেকে মৃদু হাসলো ওর। অতঃপর চোখ ঘুরিয়ে তাকালো প্রত্যয় আর অনুর দিকে। গত মাসে আমেরিকা এসেছে অনু। আসলে এসেছে বলে ভুল হবে, প্রত্যয় জোর করে নিজের সাথে নিয়ে এসেছে অনুকে। কারণ অনু 2 মাসের অন্তঃসত্ত্বা। মাঝখানে কোম্পানির কাজ বেশ কয়েক মাসে দেশ এই ছিল প্রত্যয়। পরে যখন অনুর এই অবস্থা হলো, তখন নিজের অনাগত সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে আর একা একা ইউএস ফিরতে পারল না প্রত্যয়। একজন দায়িত্বশীল স্বামী আর সন্তানের মতোই আব্বু আম্মু স্ত্রী সমেত ফিরে এলো সে। প্রত্যয়ের ছোট অ্যাপার্টমেন্টে এখন প্রতিনিয়ত খুশির ফোয়ারা বয়ে যায়। মাঝে মধ্যে তো ওরও এসে যোগ দেয় ওদের পারিবারিক আড্ডায়। তারপর সন্ধ্যা হয়ে এলে কোথা থেকে যেন কৃতিক ফিরে এসে ঠিক সময় মতো নিয়ে যায় তার ছোট বউকে। বউটা নিয়ে আবার রাত্রিবেলা একদমই রিস্ক নেয় না সে। ওরুকে কাছে না পেলে যদি ঘুম না হয়, সেই দুশ্চিন্তায় স্বভাবটা যে শুধুমাত্র কৃতিকেরই, তেমনটা বললে মিথ্যায় বলা হবে। আজকাল ওরুরও তো ঘুম হয় না মানুষটার শক্ত চওড়া ঢেউ খেলানো বুকে মাথা না ঠেকালে। কিরে, কি ভাবছিস? নীলিমার আকর্ষণ তাকে ভাবনাচ্যুত ছিল অরুর। ধ্যান ভেঙে গেল। অরু আস্তে করে ঘাড় খোলালো নীলিমার পানে। শ্যামা মেয়েটাকে আজ এই অফ হোয়াইট গাউনে চমৎকার লাগছে। কি সুন্দর গাউনের সাথে ম্যাচিং করে হেয়ার স্টাইল করেছে, পুরোই ডিজনি প্রিন্সেস সিন্ড্রেলা। অবশ্য নীলিমার এই পরিপাটি সাজগোছের পেছনে শায়রের অবদানই সবচেয়ে বেশি। কারণ আগে পরে যে কোনো পার্টি ফাংশনে নিজের পার্সোনাল স্টাইলিশকে দিয়ে নীলিমা ড্রেস আপ করায় শায়র। ওর জন্যই প্রত্যেকবারই চমৎকার লাগে নীলিমাকে, যেন কোনো স্বর্গপুরী। পারফেকশনের ঊর্ধ্বে যা থাকে তাই হলো নীলিমা। আবার কি ভাবতে বসলি বলতো? অরুর পাশের চেয়ারটাতে আয়েশ করে বসে কথাটা বলল নীলিমা। অরু এবার এগিয়ে গিয়ে নীলিমার পাশে বসলো। ডোরাকে আদর করতে করতে নীলিমাকে শুধালো। শুনলাম লন্ডন গিয়েছিলে, কেমন কাটলো ভ্যাকেশন? নীলিমা ঠোঁটলকে জানালো। সারা শুটের কাজে বিজি ছিল খুব, সেভাবে ঘোরা হয়নি। তোদের কি খবর? এই চলছে, বকুনি ঝুকুনি আর পড়াশোনা। নীলিমা নিঃশব্দে হাসলো, অতঃপর বলল। তুই বললি কৃতিক ভাইয়ের সামলাতে পারিস, অন্য কেউ হলে নির্ঘাত মুখ চালাতে গিয়ে ওনার হাতে মায়ের খেয়ে ভর্তা হয়ে যেত। নীলিমার কথা শুনে অরু মৃদু হেসে কৃতিকের পানে চাইল, যে এই মুহূর্তে হলের এক কোণে দাঁড়িয়ে অতিথিদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছে। পরনে ফুল ব্ল্যাক স্যুট, তার কানে লাগানো এয়ারপড, হাতের ঘড়ি এমনকি টাইট অবধি কালো রঙের। কৃতিকের চুল বড় হয়ে গিয়েছে এখন। সে আগের মতো ঘাড় ছুঁয়ে ছুঁয়ে লম্বা চুলগুলো বেশ স্টাইল করে সেট করা। পা থেকে মাথা পর্যন্ত কালো দিয়ে আবৃত গৌর বলেন লোকটাকে দেখে সবার আগে লাজুক হাসলো ওরু। এইভাবে লাজুক হাসলো যে এই ড্যাশিং হ্যান্ডসাম হিরোদের মতো দেখতে ছেলেরা তার প্রতি কি ভীষণভাবে আসক্ত।
গত 7 মাসে কতবার কত রকম ভাবেই না পাগলামি করেছে তার জন্য। প্রয়োজনে শাসন করেছে, নিজের রাগ সংবরণ করতে না পারলে একটু অতিরিক্ত করেছে। তবে দিন শেষে ঠিকই অরুর রাগ ভাঙাতে উঠে পড়ে লেগেছে। নিজেকে যতটা অসহায় প্রমাণ করলে অরুর মন টলবে, ঠিক ততটাই দুর্বল হয়েছে সে। সেই সময়গুলোতে কোথায় যেন উবে যায় কৃতিকের ম্যানলি ইগো। পাছে এসে ভর করে আদর্শ স্বামী হওয়ার ভীষণ পায় তারা। তবে পুরো পৃথিবী সেই ভেতরেই যা কৃতিকটাকে আবিষ্কার করতে পারেনি কোনো কালে, যা ওরও পেরেছে। ওরকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে বদ মেজাজি ওগুলো লোকটার সাথে কি করে থাকো বলো তো, ও তখন এক গাল মিশে জবাব দেয়, তোমরা যা জানো না তা কেবল আমিই জানি, কারণ আমি ওনার উগ্রতা নয় ভালোবাসার মাপকাঠিতে তলিয়ে আছি। যেখানে ওনার এক বুক ভালোবাসার রাজ্যে উগ্রতা নিছকই এক কীটপতঙ্গ মাত্র। ভালোবেসে সেটুকুও সহ্য করতে না পারলে ভালোটা আর বাসলাম কই। কৃতিকের দিকে সে তখন থেকে শুকনো মুখে চেয়ে আছে। দেখে নীলিমা ওকে কোনো দিয়ে খোঁচা মেরে এলিসাকে দেখিয়ে বলল, তবে যাই বলিস না কেন, অনু আপা আর এলিসা আপু কিন্তু এগিয়ে গেল আমাদের চেয়ে। এলিসার ভরাট গুলোমুলো চেহারাটার দিকে আফসোসের সুরে অরু বলে ওঠে। ঠিক বলেছিস, ওরা সত্যিই লাকি। অরুর আফসোস শুনে মনটা ভার হয়ে এলো নীলিমার। পরক্ষণে বুদ্ধিমানদের মতো চট করে নীলিমা বলে উঠল, বেবি নিলে কেমন হয় বলতো? আমি তো শাহরুখকে বললেও বেবি নেওয়ার জন্য লাফিয়ে উঠবে। অরুণ মুখ কাঁচুমাচু করে কৃতিকের দিকে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই তো চাইলেই পেয়ে যাবি, কিন্তু আমার যে অনুমতি নিতে হবে। অরু যখন কথাগুলো বলছিল ঠিক তখনই স্টেজ থেকে বল নাচের ঘোষণা করলো ক্যাথলিন আর তার ফিয়ান্সে। ঘোষণা শুনে সাহেবের সঙ্গে বল নাচ করবে বলে তৎক্ষণাৎ খুশিতে লাফিয়ে উঠল নীলিমা। আনন্দে আত্মহারা হয়ে খুশিতে করতালি দিয়ে নীলিমা জায়গা ছেড়ে উঠে গিয়ে পুনরায় ফিরে এসে অরুর কানে কানে হিসিয়ে বলে গেল, এই সুযোগে জিজুকে কনফিউজ করে ফাল, দেখবি নাচতে নাচতে হ্যাঁ বলে দিবে। চলুন ডান্স করব। আচমকা সুপরিচিত রিনরিনে আওয়াজটা কর্ণে ঘরে পৌঁছাতেই কানের একটা এয়ারপড খুলে প্রশ্নসূচক দৃষ্টিতে পাশে তাকালো কৃতিক। দেখলো ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে অরু। অরুর এমন গদগদ ভাবসাব দেখে হাসি পেল কৃতিকে, তবেও হাসল না। নিজেকে যথাসম্ভব সম্বোধন করে মুখের আদলে কৃত্রিম গাম্ভীর্য টেনে এক ভ্রু উঁচিয়ে শুধালো, কাহিনী কি? কোনো কাহিনী নেই, চলুন তো, সবাই নাচ করছে। কোনো রকম জবাবদিহিতা ছাড়াই এক প্রকার টেনে টুনে কৃতিককে বল নাচের মঞ্চে নিয়ে গেল অরু। এখানে পরিবেশটাই অন্যরকম। সবাই নিরিবিলি পার্টনারের সাথে কোমর দোলাচ্ছে আর একটা হ্যাপি মোমেন্টের সাক্ষী হচ্ছে। এলিসাকেও খুব সাবধানে আঙুলে মাথায় ঘোরাচ্ছে অর্ণব। তবে আজকের বল নাচের স্টেজে দাঁড়িয়ে হুট করে সে প্রথম দিনের কথা মনে পড়ে গেল কৃতিকের, যখন ওর সামনে মেয়েটা স্বয়ং অরুই ছিল। কিন্তু মেয়েটার দু চোখে ছিল অনিশ্চয়তা আর শঙ্কার ছলছলে। ভীত হরিণীর মতো একরত্তি শরীর নিয়ে কৃতিকের বাহুতে সেদিন কুকড়ে ছিল ওরু। আর শেষমেশ কিছু না বলেই হুট করে এক পায়ের নৌকো ফেলে রেখে পালিয়ে গিয়েছিল মেয়েটা। অথচ আজ মেয়েটার দু চোখে রয়েছে নিদারুণ চঞ্চলতা, নেই বিন্দু মাত্র সংশয়, আর না তো আছে কোনোরূপ অনিশ্চয়তা। একরাশ খুশির পারদ যেন উপচে পড়ছে তার হাস্যোজ্জ্বল মুখখানা থেকে, যা চাইলেও টাকার বিনিময়ে কিনে নিতে পারবে না কৃতিক। অগত্যায় ওর খুশিতে খানিকটা ঢেউ তুলে দিয়ে ওর কোমরে চেপে ধরে নিজের কাছে টেনে নিল হঠাৎ। ওর ভয় পেল না, বরং নিজের হাতটাকে তুলে রাখলো কৃতিকের কাঁধের ওপর। তারপর শুরু করলো দুজনার সাথে গানের তালে পা মেলানো। ল্যাভেন্ডার কালারের গাউন সাথে স্মোকি আইশ্যাডো আর হালকা স্টোনের জুয়েলারিতে ওরকে মারাত্মক সুন্দর লাগছিল। কৃতিক কমপ্লিমেন্ট দিতে জানে না খুব একটা, তবু আজ অরুর সব সংশয় কাটিয়ে দিতে ওকে ঘোরাতে ঘোরাতে হাসকি স্বরে বলল, তোকে অপরূপ লাগছে। অরু হাসলো সামান্য, তারপর আবারও চোখ রাখলো কৃতিকের কালো চোখের মধ্যে। মুহূর্তেই দুজনার চোখে চোখ রেখে হারিয়ে গেল গভীরে। চোখে চোখেই হাজারো কথা আদান প্রদান হলো ওদের, বোধ করি চারিদিকে প্রেম প্রেম সুগন্ধ। পৃথিবীর সকল চিন্তা ভরে গিয়ে হুট করে কৃতিকের মনে হচ্ছে আশেপাশে এই চোখ জোড়া ছাড়া কিচ্ছু নেই। কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, কোনো বস্তু নেই, কেউ নেই। আছে শুধু দুই জোড়া তৃষ্ণার্থ চোখ, যার ঘোলাটে চাহনি থাকলেও সে তৃষ্ণা মিটবে না কোনোদিন। উল্টো দিনকে দিন বেরিয়ে যাবে তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। দুটো চোখ নেশার ঘোরের ভূত। তখনই পারিপার্শ্বিক সকল আওয়াজ ছাপিয়ে মিষ্টি একটা সুরেলা গলা কানে ভেসে এলো ওদের দুজনের। সেই কানে আরো একবার সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মনের মাঝে ভালোবাসার
হালকা জ্বলে উঠছিল দুজনারই। কৃতিক যখন অরুর চোখের অতলে গহ্বরে ডুবে যাচ্ছিল, ব্যস্ত হয়ে ওর চোখের মাঝে নিজেই সত্তাটাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে সকল রোম্যান্টিকতা এক বালতি জল ঢেলে দিয়ে অরু ঠাস করে বলে ওঠে। আমারও বাবু চাই। অরুর এহেন আবদার শুনে ভ্রু জোড়া কুচকে গেল কৃতিকের। চোখে কয়েকবার পলক ফেলে নিজেকে স্বাভাবিক করে উল্টো প্রশ্ন ছুড়ল কৃতিক। কি চাই? অরু চোখের ইশারা এলিসাকে দেখালো, যেই মুহূর্তে ডিলানে বসে বসে পেস্ট্রি কেক খাচ্ছে। এলিসাকে এক ঝলক বড় করে কৃতিক অরুর পানে তাকিয়ে বলল। তো আমারও বাবু চাই। অরুর কথা প্রত্যুত্তরে কৃতিক ভাবলেশীন গলায় বলল। হ্যাঁ, তোর তো বাবু আছে। দৌড়ো না তোর মেয়ে। কৃতিক ইচ্ছে করে কথা ঘোরাচ্ছে, তিলকে তাল বানাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে তেতে উঠল অরু, বিরক্ত কণ্ঠে বলল। এই বাবু সেই বাবু না। এলিসা আপুর মতো বাবু চাই আমার, আপার মতো বাবু চাই আমার। কৃতিক গম্ভীর গলায় বলে উঠল। বাবুকে হাতের মোয়া যে চাইলেই পাওয়া যাবে? অরু ঠোঁট উল্টে বলল। এনে দিন, আমি জানি আপনি সব পারেন। কৃতিক অরুর কপালে আলতো চুমু খেয়ে জানালো। এখন নয়, একটু বড় হো, ঠিক সময় মতো পেয়ে যাবে। কৃতিকের কথার পাছে অরু রেগে মেগে কিছু বলবে তার আগেই অর্ণবার সায়র এসে কি দরকারে যেন ডেকে নিয়ে গেল কৃতিককে। যাওয়ার আগে পিছনে ঘুরে অরুর উদ্দেশ্যে কৃতিক বলল। এখানে দাঁড়িয়ে থাকিস না বেব, ওদিকে গিয়ে বস। স্টেজটা পিচ্ছিল, সামলাতে পারবি না। কৃতিকের এত কেয়ারিং এই মুহূর্তে আর খেতার মধ্যে বিরক্ত ঠেকল অরুর নিকট, যার ধরুন আগেই দুঃখে অরু একাই নাচতে শুরু করলো পাগলের মতো। যদি বা জীবনে প্রথমবার 4 ইঞ্চি পেন্সিল হিল করে নাচতে গিয়ে অরু জুত করতে পারলো না খুব একটা। কয়েক মিনিটের মাথাতে কৃতিক চোখে এতক্ষণ সামনে রেখেছিল তার হাতে নাতে প্রমাণ স্বরূপ পা মুচকে পড়ে গেল মেঝেতে। অরু এভাবে পড়ে গিয়েছে দেখে দ্রুত ছুটে এলো অনু, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। কি রে, এভাবে পড়ে গেলি কি করে? ব্যথা পেয়েছিস কোথাও? অরু মাথা তুলে অসহায় স্বরে বলে উঠল। পায়ে ভর দিতে পারছি না আপা, মনে হয় মুচকে গিয়েছে। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত হাতে বোনকে তুলে এক সাইডে নিয়ে এসে বসে দিল চেয়ারে। অরু হঠাৎ হঠাৎ ব্যথায় চোখ মুখ খিচিয়ে ফেলছে, তা দেখে অনু বলল। তুই বস, আমি এক্ষুনি বরফ ম্যানেজ করে নিয়ে আসছি। বরফ লাগালে ব্যথা কমবে আশা করি। কথাটা বলে অরুকে বসিয়ে রেখে দ্রুত কোথাও একটা চলে গেল অনু। ওদিকে অরু ব্যথা পেয়েছে শুনে কই থেকে যেন হন্তদন্ত হয়ে ছুটে এলো কৃতিক। আশেপাশে তখনও সবাই ছিল, কিন্তু কৃতিককে দেখতে পেয়ে ওদেরকে স্পেস দিয়ে যে যার মতো চলে গেল সবাই। কতবার বলেছে এসব হাই হিল পড়তে হবে না, তবুও জিদ ধরে পড়লি। এখন ব্যথাটা কে পেলো শুনে? ইস, গোড়ালিটা কালচে হয়ে গেছে একদম। ওর সামনে হাঁটু মুড়ে বসে ওর পা থেকে জুতোগুলো খুলতে খুলতে রাও গিয়ে গলায় ওরকে ধম করে কৃতিক। কিন্তু ও এখনো তখনকার ব্যাপারটা নিয়ে ঝুলে আছে। তাই তো অভিমানে কৃতিকের হাত থেকে নিজের পা ছাড়িয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসলো চট করে। ওর কাণ্ডে কৃতিক ভ্রু কঞ্চন করে বলল। কি হয়েছে? ওরও সোজা সাপটা জবাব। আমার বাবু চাই। ওরুর এইখানে ছেলে মানুষদের রাগ হলো কৃতিকের। কোনো মতে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল। বলেছি না পরে? না, এক্ষুনি। কৃতিক চেয়ারের সামনে ওরুর মুখটা নিচের দিকে ঘুরিয়ে গম্ভীর গলায় শুধালো। বাচ্চা বাচ্চা যে করছিস, বয়স কত তোর? তুই নিজে তো একটা বাচ্চা। একটা বাচ্চাকে বাচ্চা দিয়ে তারপর 2 বাচ্চাকে সামলাতে হবে আমার। আমি এসব রিস্কে নেই। হ্যাঁ না কিছুই না বলে মুখে কুলো পেটে চুপচাপ বসে আছে অরু। তাদেরকে কৃতিক ওকে একটু মানানোর চেষ্টা করে বলল। প্রেগনেন্সির জন্য একটা ন্যূনতম বয়স লাগে, নয়তো বাচ্চাকে সামলাবি কি করে? তাছাড়া তোর হেলথ কন্ডিশন বেবি নেওয়ার জন্য উপযুক্ত কিনা সেটা তো যাচাই বাছাই করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মাঝপথে থেমে গেল কৃতিক। অরু এবার আগ বাড়িয়ে শুধালো। সবচেয়ে বড় কথা কি? তোর ভালোবাসা আমি কোনো ভাগিদার অ্যালাউ করতে রাজি নই। ওরু আশ্চর্য হয়ে গেল কৃতিকের এহানো ছেলে মানুষিকতায়। ও আশ্চর্য কণ্ঠে বলে উঠল। আপনি কি পাগল? বাচ্চাটা আপনার হবে, আর আপনি তাকে এক্ষুনি হিংসা করছেন। কৃতিক গম্ভীর গলায় বলল। যা বলেছি তাই। ওরু যেন রাছোর বান্দা। ও গাল ফুলিয়ে প্রত্যুত্তর করে জানালো। না, আমার বাবু চাই 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 চাই। মেয়েদের ডান পিঠে জিতের কাছে আরো একবার পরাজিত হয়ে হার মানার মতো দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো কৃতিক। অতঃপর এক হাতে ওরুর জুতো আর অন্য হাতে ওরুকে কোলে তুলে নিয়ে গভীর গলায় বলল। ঠিক আছে, বাসায় চল, দিচ্ছি তোকে বাচ্চা। কথাটা বলে অরুকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল কৃতিক। তখনই পেছন থেকে অনু এসে দেখলো এই কাহিনী। কৃতিক অরুকে নিয়ে চলে যাচ্ছে দেখে অনু বিড়বিড়িয়ে বলল। আরে বরফ না লাগিয়ে কোথায় যাচ্ছে এরা? প্রত্যয় পাশ থেকে অনুর কাঁধে
হাত রেখে তীর্যক কণ্ঠে বলল, চিন্তা নেই, কৃতিক ভাই ঠিক সামলে নেবে ওরুকে। তুমি এদিকে এসে একটু বসো তো, আজ অনেক নড়াচড়া করেছো, এবার একটু রেস্ট করো। প্রত্যয়ের কথায় অনু হাসি সংবরণ করতে না পেরে মুখের ওপর হাত রেখে বলল, তুমি এমন ভাব করছো যেন তোমার বাচ্চাটা কালকেই পৃথিবীতে চলে আসবে। প্রত্যয় বোকাদের মতো মাথা চুলকে বলল। কি করবো বলো, টস হচ্ছে না তো। ওদিকে কৃতিককে এভাবে চলে যেতে দেখে সায়র হাঁক ছেড়ে ডেকে উঠে শুধালো। কিরে জেকে, পার্টি তো শেষ হয়নি, এখনই কোথায় যাচ্ছিস তোরা? কৃতিক ওরুকে নিয়ে বেরিয়ে যেতে যেতে না ঘুরে উত্তর দিল। বউকে বেস্ট গিফট দেওয়ার সময় হয়ে গেছে, তাই বাসায় যাচ্ছে। কৃতিকের ঘোরানো পেঁচানো কথাটা প্রথমে ধরতে না পারলেও যখন এর আসল মানে সায়রের ব্রেইনে ক্যাচ করলো, তখন আর এক মুহূর্ত অপেক্ষা করলো না সায়র। দ্রুত এগিয়ে গিয়ে নীলিমার হাত থেকে খাবার দাবার সব কেড়ে নিয়ে সাইডে রেখে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আই থিঙ্ক আমাদের বাসায় যাওয়া উচিত। মুখ ভর্তি খাবারগুলো তাড়াহুড়ো করে চিবোতে চিবোতে নীলিমা বলে ওঠে। কেন? বড়সড় তান্ত্রিকদের মতো করে কৌশলী কণ্ঠে সায়র বলল, জেকে এবার হারাতেই হবে আমায়, ব্যাটার সব কিছুতে ফার্স্ট, এবার আর সেটা হতে দিচ্ছি না আমি। দ্রুত খাও যান, হারিয়াব, বাসায় গিয়ে প্রসেসিং শুরু করতে হবে তো। ওই হিটলার বেটাকে আমার আগে কিছুতেই বাবা হতে দেওয়া যাবে না, নেভার। সায়রের কথা আর আগামাথা কিছুই মাথায় ঢুকলো না বেচারি নীলিমার। তবু মেয়েটা বাধ্য স্ত্রীর মতো স্বামীর কথায় ব্যস্ত হয়ে পড়ল মুখ ভর্তি খাবারকে দ্রুত গলধকরণ করার কাজে। প্রায় 3 বছর পরে ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস চলমান। পৃথিবীর সর্বত্র এখন শীতবুড়ির রাজত্ব। কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রক মেশিনের আবর্তিত ঘরের বাইরে পা রেখে দুদণ্ড দাঁড়ালেই যেন তুষারে থেকে স্নোম্যানে রূপান্তরিত হয়ে উঠবে সমস্ত শরীর। ঠিক এতটাই ঠান্ডা পড়েছে চারিদিকে। ক্যালিফোর্নিয়াতে সাধারণত তুষারপাত হয় না খুব একটা, কিন্তু এবছর বিভিন্ন জায়গায় স্নোফলের খবর পাওয়া যাচ্ছে। ক্যালিফোর্নিয়া যে স্টেটগুলোতে এই বছর স্নোফল হয়েছে, কৃতিকের শহরতলিও তার অন্তর্ভুক্ত এরিয়া। পুরো শীতের অনেকটা সময় ধরে দিন রাত তুষারপাত দেখে দেখে ওদের সময়গুলো উড়ন্ত মেঘের মতোই মসৃণতায় ভেসে গিয়েছে কোথাও। জীবনটাকে মনে হয়েছে তুষারের মতো শুভ্র আর সহজ, হাত লাগাতেই কেমন পেঁজা তোলার মতো গলে যায় সব। ঠিক তেমনই তুষারে ঢাকা মসৃণ দিনগুলোকে পেছনে ফেলে আজকের সকালটা শুরু হয়েছে তীক্ষ্ণ সূর্যকিরণের এক ছটাক সোনালি আলোক রশ্মির আগমনে। বাংলাদেশ আজ রৌদ্রোজ্জ্বল। ইট পাথরে ঢাকা শহরে বাধা বিপত্তি পেরিয়ে সেই উজ্জ্বল টুকরো টুকরো রোদের ছটা আছড়ে পড়েছে যত্রতত্র। বহু বাদেই চোখের সামনে আজ এই সূর্যালোক বড়ই আনন্দিত করলো ওরুকে। আলো ছায়ার সুন্দর সমীকরণ দেখতে দেখতেই এক টুকরো প্রশান্তির হাসিতে প্রসারিত হলো তার দু ঠোঁট। আলকোচে চোখ দুটো বুঝিয়ে বুক ভরে বাতাস টেনে নিয়ে অস্ফুটে বিড়বিড়ালো সে, আহা, আমার দেশ। সাইনিং ইভেন্ট 2027, অথর অরোরা জায়ান চৌধুরী। মাঝারি সাইজের হলরুমটার স্টেজ বরাবর উপরিভাগের বোর্ডে ঝুলছে লেখাগুলো। স্টেজের সামনেই বসে আছে কিছু সংখ্যক পাঠক পাঠিকা, তাদের সবার হাতে একটা করে পুরো বই। বইগুলোর কভার পেজ দেখে মনে হচ্ছে কোনো থ্রিলার রোম্যান্টিক জনরার উপন্যাস হবে হয়তো। পুরোটা প্রচ্ছদে ফুটে উঠেছে রং তুলিতে ধারণ করা জীবন্ত তুষারপাতের প্রতিচ্ছবি। তার মাঝে ভীষণ ব্যাকুল দুজন কপত কপতের গভীর চাহনি, যেন একজন আরেকজনকে দেখে ভুবন ভুলে গিয়েছে তারা। তার ঠিক উপরে রক্তরঞ্জিত বাংলা অক্ষরে লেখা গোধূলি বেলার রোদ্দুর। এমন তুষারপাতের দৃশ্য পটের মাঝে হঠাৎ গোধূলি বেলার রোদ্দুর কোথা থেকে এলো সেটা রহস্যই বই কি। পাঠক পাঠিকাদের একটা বিরাট অংশের তুমুল আকর্ষণ কেড়ে নিয়েছে এই রহস্যময়ী প্রেমের উপন্যাস। তাই তো এই বছরের বেস্ট সেলের শীর্ষে রয়েছে নোবেলটি। প্রথম উপন্যাসে এত ভালো সাড়া পেয়ে পাঠক পাঠিকাদের সম্মানার্থে একটা সাইনিং ইভেন্ট না করলেই নয়। তাই তো কৃতিককে 1000 বার বলে কয়ে দেশে আসার জন্য রাজি করানো হয়েছে। যদিও এর পেছনে সবচেয়ে বড় অবদান ওর বন্ধু মহলের। ওর কথা হলে তো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিত সে। সাইনিং ইভেন্টে আগত সমগ্র পাঠক পাঠিকাদের অপেক্ষার অবসান ঘটিয়ে স্টেজ থেকে মাইক্রোফোন হাতে নিয়ে একজন অ্যাঙ্কারের মতন মহিলা ঘোষণা দিয়েই মঞ্চে ডাকলেন অরুকে।
কিন্তু আশেপাশে কোথাও তো অরু নেই। আমন্ত্রিত পাঠক পাঠিকারা এদিক ওদিক চোখ ঘুরিয়ে খোঁজার চেষ্টা করছে লেখিকাকে, কিন্তু দেখা নেই তার। ব্যাপারটা হতাশাজনক। লেখিকা মানুষ, একটুখানি তো কমন সেন্স থাকা উচিত ছিল। পাবলিকেশনের অ্যাঙ্কার মেয়েটা নিজেও হুট করে ঘোষণা দিয়ে বেশ বিব্রত বোধ করছেন সবার সামনে। এমনই একটা সময় ঘোষণার প্রায় মিনিট 5 পরে হলের মধ্যে প্রবেশ করে শাড়ি পরিহিত একজন রমণী ছাই রঙা শিফনের শাড়িটার কুচি ঠিকঠাক করতে করতে মেয়েটা উঠে এলো মঞ্চে। হাঁটু অব্দি নেমে আসা লম্বা চুলগুলো আলগোছে কানের পাশে গুজে অ্যাঙ্কারের অনুমতি সাপেক্ষে মাইক্রোফোন হাতে নিয়ে সবার উদ্দেশ্যে মেয়েটি বলে ওঠে। এই পর্যায়ে পাঠক পাঠিকাদের করতালের আওয়াজ শোনা গেল, যার অর্থ তারা সকলে লেখিকার ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেছেন। সকলের করতালের আওয়াজে মিষ্টি করে হাসল লেখিকা। অতঃপর পুনরায় মাইক্রোফোনটা মুখের সামনে এনে ধরেই বলল, আমরা উপন্যাস নিয়ে কথা বলবো, এর চরিত্রগুলোর যথাযথ বিশ্লেষণ করব। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি আরোরা জায়ান চৌধুরী, গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। সেই সাথে পারিবারিক কোম্পানিতে ইন্টার্নশিপ করছি 1 বছর। লেখালেখিটা আমার পেশা নয়, আর না তো আয়ের কোনো উৎস। সব করে লিখি আমি, কারণ আমি কল্পনা বিলাসী। কলমের আঁচড়ে কল্পনাগুলোকে জীবন্ত ফুটিয়ে তুলতে পারলে আত্মতৃপ্তি পাই আমি। যেহেতু আমার মূল পেশা কিংবা পড়াশোনার অংশ সাহিত্য নয়, তাই একটা উপন্যাস বইয়ের পাতায় আনতে আমার 3 বছর লেগে গেল। তবু আমার এইটুকু ক্ষুদ্র জ্ঞানকে এতটা সমাদর করার জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ পাঠকবৃন্দ। আমার মেয়ে তখন থেকে গেছে, আর তুই এখানে ভাষণ দিচ্ছিস? এর পরের বাক্যটা শেষ করতে পারল না অরু। তার আগেই কোথা থেকে যেন একটা লম্বা মতো সুদর্শন যুবক উঠে এলো স্টেজে। তার কোলে 2 কি 2.5 বছরের একটা পিচ্ছি মেয়ে বাবু। বাবুটির চোখ ছলছল করছে। চেরির মতো কোমল মিষ্টি নিষ্পাপ অধরখানা উল্টে গিয়ে ঠেকেছে চিবুক বরাবর। দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে কান্নাকাটি করেছে সে। মুখের সামনে মাইক্রোফোন থাকায় হলে উপস্থিত সকলে শুনতে পেল তাদের লেখিকা মহোদয়াকে বাচ্চাকে কাঁদানোর অপরাধে বড়সড় ধমক দিয়েছে একজন লোক। কৃতিকের এইহানো ঝাড়িতে ওর সামনে উপস্থিত সকলের দিকে তাকে অপ্রস্তুত হাসল। অতঃপর কৃতিকের কানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে 2 হাত বাড়িয়ে কোলে নিল মেয়েকে। মায়ের উষ্ণ স্পর্শ পেতে মেয়ে কান্নাকাটি ভুলে আলতো করে মাথাটা এলিয়ে দিল মায়ের বুকে। মেয়ে তার মাকে কাছে পেয়ে শান্ত হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কৃতিক। মেয়েটাও হয়েছে বাবার ফটোকপি। সে অরুকে ছাড়া কিছুই বোঝে না। এদিকে কৃতিকের দুনিয়া তার একমাত্র মেয়ে। মেয়ের কোনো অসন্তোষ কিছুতেই বরদাস্ত করে না সে। অরু স্টেজে দাঁড়িয়েই কিছুক্ষণ মেয়েকে আদর দিল। অতঃপর কৃতিকের দিকে অসহায় চাহনি নিক্ষেপ করে ঠোঁট উল্টালো। কৃতিক তাতে কোনো রূপ পাত্তা দিল না। উল্টে অরুর হাত টেনে ধরে ওকে স্টেজ থেকে নামাতে নামাতে বলল, হয়েছে, আর ভাষণ দিতে হবে না তোর। আমার মেয়ের খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে, চল এক্ষুনি। অরু করুণ কণ্ঠে বলল, তাই বলে এভাবে ইভেন্টের মাঝখানে চলে গেলে ওরা তো আমাকে জরিমানা করবে। কৃতিক যেতে যেতে জবাব দেয়, করলে করুক, তোকে 3 মাসের স্যালারি দিয়েছে, সেখান থেকে দিয়ে দিবে। অরু মুখ কালো করেই বলল, আমার প্রথম স্যালারি ছিল এটা। তাহলে আর কি, জরিমানা না দিতে পেরে জেলে যাবে। তখন আপনার মেয়ের কি হবে? ও তো কাঁদবে। অরুর কথায় থেমে গেল কৃতিক। পেছনে ঘুরে নিজের ঘুমন্ত মেয়ের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এটা তার সত্তা, তারই অংশ। ভাবলে ভেতরটা কেমন গলে যায়। মায়ার জোয়ারে ফুলে খেপে ওঠে হৃদয়টা। কৃতিকের জীবনে এখন 2টা মেয়ে, যাদের কাছেও ভীষণ অসহায় আর ভীষণ কৃতজ্ঞ। এদের ছাড়া যে ওর দুনিয়া অচল। আর এই বাচ্চা মেয়েটাও সব কিছু। এই মেয়ের জন্য জীবনটা দিয়ে দিতেও বোধহয় দ্বিতীয়বার ভাববে না কৃতিক। কৃতিকের জীবনে কখনো নারীর টান ছিল না, আর না তো ও মেয়েদের খুব একটা পছন্দ করতো কোনো কালেই। ওই জন্যই হয়তো ওপরওয়ালা ওকে 2জন ভালোবাসার মেয়ে উপহার দিয়েছেন, যারা এই মুহূর্তে ওর সামনেই দাঁড়িয়ে আছে। কি হলো, কি ভাবছো? আজকাল ওরও আপনি তুমি গুলিয়ে ফেলে। ব্যাপারটা দারুণ লাগে কৃতিকে। এই মুহূর্তেও সেই তুমি শুনেই ধ্যান ভঙ্গ হলো ওর। মেয়ের দিকে থেকে নজর সরিয়ে ওর কাছাকাছি এগিয়ে এসে কৃতিক বলল, ঠিক আছে, যা। আমার মেয়ের জন্য তোর জরিমানাটা মওকুফ। এখন চল, তোদেরকে কৃতিকগঞ্জে ড্রপ করে দিয়ে আমি একটু ফ্যাক্টরি ভিজিটে যাব। কথা শেষ করে অরু সমেত হনহনিয়ে হাঁটা দিল কৃতিক। অরু পুনরায় কৃতিককে বাধা দিয়ে বলল, আস্তে হাঁটুন না, শাড়ি পরে আছি, বাবুকে নিয়ে পড়ে যাব তো।
কৃতিক থামলো, এরপর দু কদম পিছিয়ে অরুর কোমর চেপে ধরে ওকে নিজ বাহুতে তুলে নিতে নিতে বলল। বেব, মেয়েকে শক্ত করে ধর। কৃতিকের কাণ্ডে থতমত খেয়ে গেল অরু। সামনেই হাইওয়ে, সবাই তাকিয়ে আছে, অথচ কৃতিকের তাতে কোনো রূপ হেলদোল নেই। সে মা মেয়েকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছে পার্কিং লটের দিকে। এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পরেই অরু দাঁত খিচিয়ে তেতো কণ্ঠে কৃতিককে বলল। কি হচ্ছেটা কি? সবাই দেখছে, ভুলে যাচ্ছেন কেন? এটা আমেরিকা নয়, বাংলাদেশ। অরুর কথায় কর্ণপাত না করে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিক ধমকালো ওকে। শাট আপ। সবার থেকে কে নজর দিতে বলে তোকে? জাস্ট ফোকাস অন মি অ্যান্ড মাই ডটার। টাম্মা। মেরির রংমহলের সবচেয়ে কর্নারে যে রকিং চেয়ারটা রয়েছে, সেখানে বসে বসে বেশ মনোযোগ দিয়ে ফিলোসফির একটা চমৎকার বই পড়ছিলেন আজমেরি শেখ। আজকাল অবসরের বেশিরভাগ সময় এখানে কাটান তিনি। একাই কাটান নিজের পছন্দের বইগুলোর সাথে। আজমেরি শেখের মতে বইয়ের মাঝে অন্যরকম একটা সুঘ্রাণ রয়েছে যা তাকে প্রশান্তি দেয়। আর নীরবে বসে একা একা সে বইয়ের সুঘ্রাণ বিশ্লেষণ করলে তো আর কথাই নেই। কিন্তু আজ সেই নীরবতার বিঘ্ন ঘটিয়ে বই পড়ার মাঝখানে মনোযোগ ক্ষুণ্ণ করে ভেসে এলো একটা ছোট্ট বাচ্চার আধো আধো গলার আওয়াজ। আচানক সে অযাচিত ডাকে পেছনে ঘুরলেন আজমেরি শেখ। দেখলেন তার থেকে মাত্র কয়েক হাত দূরে একটা ছোট বারবি ফ্রক পরিহিত বাচ্চা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। পায়ে তার আটকানো ভেলভেটে তৈরি লাল রঙা দুটো ব্যালেরিনা জুতো। পেট অব্দি ছাড়ানো রেশমের মতো হালকা বাদামি চুলগুলোকে সাবধানে হ্যালো কিটি হেডব্যান্ড দিয়ে আটকানো। ফর্সা তুলতুলে তার শরীরের গঠন দেখেই বোঝা যাচ্ছে কোনো আলারের ঘরে দুলালি হবে হয়তো। তার মাথার চুল থেকে পায়ের নখ অবধি ভীষণ যত্ন আদরে মোড়ানো। বাচ্চা মেয়েটার হাসি হাসি মুখ দেখে আজমেরি শেখের চোখে সবার আগে ভেসে ওঠে জায়ান কৃতিকের ডাকি চেহারাটা। কিন্তু মেয়েটা তো হাসছে, কি আশ্চর্য! আজমেরি শেখ খুব একটা ভাবলেন না, বরং হাতের ইশারা করে কাছে ডাকলেন বাচ্চা মেয়েটাকে। আশখানি পেয়ে মেয়েটা তৎক্ষণাৎ কুকড়িয়ে দৌড়ে এলো। তিনি হাতের বইটা সাইডে রেখে হাতে মুড়ে মেয়েটার দিকে মুখোমুখি করলেন। অতঃপর নরম গলায় বাচ্চাটাকে শুধালেন। গ্র্যান্ডমা কাকে বলে তা কি তুমি জানো? অবুঝ শিশুটির উপর নিচু মাথা নাড়ালো, যার অর্থ সে জানে না। তারপর অসাধারণ বুদ্ধিমত্তায় পারদর্শিতা দেখিয়ে নিজে উচ্ছ্বসিত গলায় বলে উঠল। পাপা বলেছে গ্রাম্মা মানে দাদু নানু দুটোই। আজমেরি শেখ বেশ অবাক হলেন। ভাবলেন এইটুকু মেয়ে ভালোই কথা জানে, তাই তিনি আরেকটু আগ বাড়িয়ে শিশুটিকে শুধালেন। আমি যে তোমার গ্র্যানি, সেটা কে শেখালো তোমায়? মেয়ে তৎক্ষণাৎ জবাব দিল, পাপা। আজমেরি শেখ ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে না। কৃতিক তাহলে তার পরিচয় মেয়ের কাছে এইভাবে তুলে ধরেছে? সারা জীবন তো দা কুম্ভের মধ্যেই আচরণ করে এসেছে। এই 3 বছরের চিকিৎসার জন্য বহুবার ইউএসএ গিয়েছেন আজমেরি শেখ। সেখানে তিনি অনুর বাসায় থাকেও কৃতিকের বাড়ি রাস্তাও মারাননি কোনো কালে। আর না তো কৃতিক কখনো যেচে পড়ে নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে তাকে। অথচ সে কৃতিকের মতো মানুষই কিনা নিজের মেয়েকে এইরকম শিক্ষা দিয়ে বড় করেছে। ব্যাপারটা কল্পনাতীত। আজমেরি শেখ নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছেন না। বাচ্চা মেয়েটা তার গোল গাল ভাসমান চোখ দুটো মেলে তাকিয়ে আছে আজমেরির পানে। তাই তিনিও এবার নিজের ভ্রম থেকে বেরিয়ে এসে পিচ্চিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাচ্চা? মেয়েটা যেন কথা বলতে খুব আগ্রহী, তেমন করেই জন্ম নিয়ে উত্তর দিল সে, কিয়ালা চান চৌধুরী। যতদূর বোঝা গেল ওর নাম কিয়ারা। যা শুনে বিস্মিত আজমেরি শেখের মাথায় খেলে গেল আরেকটা নাম, কিয়ারা রোজারিও। তিনি নিজ মনের আগত প্রশ্নগুলোকে আবারও বাচ্চা মেয়েটার নিকট উগড়ে দেবেন। তার আগেই কিয়ারাকে ডাকতে ডাকতে দরজায় এসে হাজির হলো অরু। কিয়ারা, মামুনি তুমি কোথায়? চোখের সামনে অরুকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন আজমেরি শেখ। মনের মধ্যে দানা বাঁধা অন্য সকল প্রশ্নকে বাদ দিয়ে অস্ফুটে তিনি মেয়েকে শুধালেন, ওর নাম কিয়ারা। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ভিতরে প্রবেশ করলো। কে রেখেছে এই নাম? আবারও শুধালেন আজমেরি শেখ। অরু মেয়ের লম্বা চুলগুলো রাবার ব্যান্ডের সাহায্যে উপরে তুলে বেঁধে দিতে দিতে বলল। আজমেরি শেখ অমায়িক হাসলেন, জানালেন, ভারী মিষ্টি হয়েছে তোমার মেয়ে, পুরোই বাবার ফটোকপি। মায়ের কথা শুনে আশ্চর্য বনে গেল। অরু কিছুটা কৌতূহল নিয়েই বলে উঠল, ওর পাপার মতো দেখতে হয়েছে। আর তুমি কি না ওকে মিষ্টি বলছো মা?
কিন্তু তুমি তো ওর পাপাকে খুব অপছন্দ করো, এক কথা দেখতেই পারো না? অরুর কথা শুনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গিয়ে ডিভানে বসলেন আজমেরি শেখ। চোখের সামনে প্রশস্ত দেয়ালে ফ্রেমবন্দি হয়ে আছে তার যৌবনকালে আটপৌরে একখানা ছবি। সেদিকে একধানে পরখ করতে করতে কিছু মনে করার মতো করে আজমেরি শেখ বলে ওঠেন, আমি আসলে জায়ান কৃতিককে নয়, তোমার প্রতি তার মাত্রা অতিরিক্ত আসক্তিকে অপছন্দ করি আরু। এখন হয়তো কারণটা জিজ্ঞেস করবে কেন করি, তাই না? অরু হ্যাঁ না কিছুই বলল না, শুধু প্রশংসূচক দৃষ্টিতে চেয়ে রইল মায়ের পানে। আজমেরি শেখ পুনরায় বলল, তোমাদের বাবার স্বভাব চরিত্র খানিকটা কৃতিকের মতোই ছিল। কৃতিক যেমন তোমার প্রতি ভীষণভাবে আসক্ত, ইশতিয়াকও আমার প্রতি আসক্ত ছিল। ওর আসক্তিগুলো ছিল ভয়ানক, কিন্তু আমি সেই আসক্তির মাঝে তীব্র সুখ অনুভব করতাম। মনে হতো এমন একজন মানুষ জীবনে থাকলে আর কি চাই। সেই মুগ্ধতার জের ধরে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার বাবাকে, কিন্তু বিয়ের কিছু বছর যেতে লোকটার মাত্রা অতিরিক্ত ভালোবাসায় অসুস্থ ভালোবাসায় পরিণত হতে থাকে। কেউ আমার দিকে চোখ তুলে তাকালেও দিনে দুপুরে তাকে কঠিন শাস্তি দিত তোমার বাবা। ছেলে বন্ধু তো দূরে থাক, আমার মেয়ে বান্ধবীদের পর্যন্ত আমার হাত ধরার অপরাধে হাতের রক কেটে দিত সে। তারপর বাড়িতে এসে চোটপাট মারামারি অশান্তি তো ছিল প্রতিদিনের রুটিন। আমি যদি তাকে ছেড়ে চলে যেতে চাইতাম তো সে আমার সামনে নিজেকে এমনভাবে আঘাত করত যা দেখে আত্মা শিউরে উঠত আমার। বারবার ক্ষমা করে দিতাম এই ভেবে যে মানুষটা আমার জন্য পাগল, আমাকে ভালোবেসে পাগল। কিন্তু না, দিনকে দিন তার অসুস্থ ভালোবাসায় হাঁপিয়ে উঠেছিলাম আমি, কারণ সময়ের সাথে সাথে লোকটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আগে যাদের শুধু শাস্তি দিয়ে ক্ষান্ত হতো, তাদের এবার কৌশলে হত্যা করতে শুরু করলো সে। আর কি বিভৎস তার খুনের ধরন, তা ভাবতেও পারবে না তুমি। কথার এই পর্যায়ে এসে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেললেন আজমেরি। কিছুটা সময় নিলেন নিজেকে শান্ত করার জন্য, অতঃপর চোখ খুলে একটা দীর্ঘশ্বাস ছেড়েই বললেন, তখনই বুঝেছিলাম লোকটা আসলে সাধারণ মস্তিষ্কের কোনো স্বাভাবিক মানুষই নয়, সে সাইকোপ্যাথিক। কিন্তু জায়ান তো সাইকোপ্যাথ নয় মা। ওর কথায় ওর পানে দৃষ্টি নিক্ষেপণ করলেন আজমেরি। ওরও এগিয়ে এসে মায়ের পাশে ডিভানে বসতে বসতে শান্ত স্বরেই বলল, জায়ান কৃতিক প্রচণ্ড রাগী, বদমেজাজি, বেপরোয়া, চরম উগ্র, কিন্তু সে সাইকোপ্যাথ নয় মা। নিজের কন্ট্রোললেস রাগটুকুর বাহিরে গিয়ে আমাদের মা মেয়েকে ভীষণ যত্ন সহকারে আগলে রাখতে জানে জায়ান। নিজের 2 বছরের মেয়ের প্রতি তার কতটা অগাধ মায়া চোখে না দেখলে বিশ্বাস করবে না তুমি। ওর কথায় আজমেরি মৃদু হাসলেন। ওর গালে আলতো হাত ছুঁয়ে তিনি বললেন, তা তো দেখতেই পাচ্ছি। তোমার আর তোমার মেয়ের খুশি বলে দেয় তোমরা আদতে কতটা সুখে আছো। জায়ান কৃতিক তোমাদের কতটা ভালোবাসায় মুড়িয়ে রেখেছে। আজ প্রায় মাস 3 হলো ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিতে ছোট নিমিতকে নিয়ে দেশে এসেছে নীলিমা। ওদিকে বউ ছেলের শোকে বেশি দিন একা একা থাকতে না পেরে আজ কৃতিকদের সাথে একই ফ্লাইটেই বাংলাদেশে উড়ে এসেছে সায়রও। গন্তব্য পুরান ঢাকার চিপাগলি। অবশ্য এছাড়া উপায় কি? পুরান ঢাকার চিপাগলি নিবাসী শ্যামলতা মেয়েটাকে যে বড্ড ভালোবাসেও। সায়র যখন নীলিমাদের দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন দেখলো মা ছেলে দুজনেই অপেক্ষারত তার জন্য। ছাদে ওঠা সরু সিঁড়িতে গালে হাত দিয়ে চুপচাপ বসে দাঁড়া। এতগুলো দিন পর বাবাকে দেখে উৎকণ্ঠায় চেঁচিয়ে উঠল ছোট নিমিত। গালে হাত দিয়ে বসে বসে ঝিমুতে থাকা নীলিমাকে ঝাঁকিয়ে আলতো কণ্ঠে বলে উঠল, মাম্মা, পাপা। ছেলের কথা শুনে নীলিমার সামনে তাকাতেই দেখলো তাদের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সায়র। এতগুলো দিন পর সায়রকে দেখতে পেয়ে ছেলেকে রেখে এক ছুটে গিয়ে স্বামীর কোলে উঠে পড়ল নীলিমা। অতঃপর ওর গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওই মিসু সায়র। আই মিষ্টিও জান, কেমন আছো তুমি? সায়রের গলা মুখ লুকিয়ে নীলিমা বাচ্চাদের মতো এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, ভালো নেই, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। প্রত্যুত্তরে মৃদু হেসে ওর পিঠে আদরে হাত বুলিয়ে দিয়ে সায়র বলল,
এই তো এসে গিয়েছি, এবার আর না নিয়ে ফিরছি না তোমাদের। ওদিকে ছোট নিনি ছলে ছলে চোখে বাবা মায়ের প্রেম লীলা দেখতে দেখতে হাত দুটো উপরে বাড়িয়ে ঠোঁট উল্টে ভীষণ করুণ সুরেই বলে উঠল। পাপা কোলে। গেট দিয়ে বাড়িতে ঢুকতেই কৃতিকের নজরে এলো একটা ইয়ামাহা খচিত বাইক। ওর স্পষ্ট মনে আছে বছর 3 আগে দেশে ফিরে এই বাইকটায় প্রত্যয় সাহায্যে কিনেছিল, কিন্তু এটা তো গ্যারেজে পড়ে থেকে মরিচা ধরে যাওয়ার কথা। এখানে এনে কি রাখবে এটাকে, তাও একদম ঝকঝকে তকতকে পরিষ্কার। এককালে কৃতিকের অন্যতম আবেগ ছিল বাইক রাইডিং। বাইক মানেই ওর কাছে থ্রিল, অ্যাডভেঞ্চার সব কিছু, যার দরুন এতদিন পর চোখের সামনে বাইকটাকে দেখতে পেয়ে সেটাকে এদিক ওদিক খুঁটিয়ে খুঁটিয়ে বড় করতে লাগলো কৃতিক। ওদিকে সারাদিন পর পাপাকে দেখে অন্দরমহল থেকে ছোট ছোট পায়ে দৌড়ে বেরিয়ে এলো কিয়ারা। কৃতিকের কাছে এসে আধো আধো কণ্ঠে ডাকলো সে। পাপ্পা, অবিচ্ছেদ। মেয়ের আদুরে গলার আওয়াজ শুনে চোখ ঘোরালো কৃতিক। আসলে এটা কিয়ারার অভ্যেস। কৃতিক বাড়িতে এলেই ওই প্রশ্নটা করে, কারণ ওর মাম্মা বলে তোমার পাপা অফিসে গিয়েছে। কৃতিক হাঁটু ভেঙে বসলো মেয়ের মুখোমুখি হয়ে, অতঃপর আলতো হাতে ওর চুলগুলো ঠিকঠাক করে দিয়ে উদ্বিগ্ন গলায় বলল, এখানে তো অনেক গরম পাপা, চুলগুলো কেন খুলে রেখেছো তুমি? তোর মাম্মা কোথায়? কিয়ারা বাচ্চা মানুষ, সে হাত দিয়ে পাপার শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতেই জবাব দিল। জানি না। মেয়ের কথায় তৎক্ষণাৎ কপাল কুঁচকে গেল কৃতিকের। ওঠোর ওপর মেজাজটা চড়ে গিয়ে শক্ত হয়ে উঠেছে দু চোয়াল। কতটা কেয়ারলেস হলে এত বড় বাড়িতে বাচ্চা মেয়েটাকে একা ছেড়ে দিতে পারে মানুষ, সেই ভেবেই রাগ লাগছে কৃতিকের। ও তখনই কোনো কিছু না ভেবে বাইরে থেকে গলা উঁচিয়ে ডাকলো অরুকে। অরু, অরু। কৃতিকের আওয়াজ পাওয়া মাত্রই অন্দরমহল থেকে ছুটে এলো অরু। কৃতিক অরুকে কিছু বলবে তার আগে মেয়েকে শাসিয়ে উঠল অরু। চোখ পাকিয়ে বলল, খুব দুষ্টু হয়েছে তুমি কিয়ারা, সারা বাড়ি খুঁজছি আমি তোমায়, আর তুমি এখানে পাপার পচা মেয়ে একটা তুমি। মায়ের কথা কিয়ারার গায়ে না লাগলেও কৃতিক কথার প্রতিবাদ জানিয়ে অরুকে উদ্দেশ্য করে বলল, খবরদার আমার মেয়েকে বকবে না। বকবো না মানে? দেখেছে ওকে খুঁজতে গিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে। এই বলে নিজের ছিলে যাওয়া কোমল হাতটা কৃতিকের চোখের সামনে তুলে ধরল অরু। অরু ব্যথা পেয়েছে ব্যাপারটা বুঝে উঠতে হকচকিয়ে উঠল কৃতিক। আকস্মে তোকে কাছে টেনে উদ্বিগ্ন গলায় বলল, বেবি বেশি লেগেছে? তুমি মাম্মাকে বেবি কেন ডাকছো? বেবি তো আমি। মেয়ের কথায় অরু কৃতিক দুজনেই হতবাক। মেয়ে রাগ করেছে, গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে সে। তা দেখে অরুকে ছেড়ে কিয়ারাকে কোলে তুলে নিল কৃতিক। কিয়ারা মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে আছে। কৃতিক মেয়েকে মানানোর চেষ্টা করে বলল, তোমার মাম্মা আমার বেবি, আমার হার্টবিট, আমার সব, তাই ডাকছে। কিন্তু তুমি তো বেবি নও পাপা, তুমি তোমার মা কিয়ারা জায়ান চৌধুরী, বলে গেলে। বাবা মেয়ের খুনসুটির মাঝে হুট করে পেছন থেকে অর্ণব এলিসার আওয়াজ শোনা গেল। কৃতিক পেছনে তাকিয়ে দেখল অর্ণব, এলিসা, সায়ন, নীলিমা তাদের পুচকু সামনে দাঁড়িয়ে আছে। সবার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। শীতকাল হলেও দুপুরবেলা ভালোই সূর্যের তেজ বেড়েছে। সেই তেজেই সূর্যের আলোয় রক্তিম বর্ণ ধারণ করেছে সব কটার মুখমণ্ডল। কৃতিক ওদের দেখে আশ্চর্য হলো না, সব সময়ের মতোই ভাবলেশীন গলায় বলল, কি রে তোরা এখানে কি করছিস? বাড়িঘর নেই? নিজ বন্ধুদের দেখে কৃতিকের কপাল কুঁচকে এলো। এই অচেনা দেশে পাপার বন্ধুদের দেখে কেয়ারার আনন্দ হলো খুব, কারণ কেয়ারা এই মানুষগুলোকে প্রায় তাদের ক্যালিফোর্নিয়ার বাড়িতে দেখতে পায়। সে পাপার কোলে বসে আনন্দে আত্মহারা হয়ে গলা ছেড়ে ডাকলো, আতাল ভাইয়া। সঙ্গে সঙ্গে অর্ণবের কোল থেকে সাড়া দিল ওদের 3.5 বছরের ছেলে আর্থার সায়ন্ত। সে গলা উঁচিয়ে উচ্ছ্বসিত গণ্ঠেই বলল, কিয়ারা মনি। ওদিকে নিনির যে এত করে চাইছে কিয়ারা তার সাথে একটু কথা বলুক, বন্ধুত্ব করুক, সেদিকে কোনো হেলদোল নেই কিয়ারার। সে পাপার কোল থেকে জোর জবরদস্তি করে নেমে দৌড়ে ছুটে গেল আর্থারের কাছে। পিচ্চিগুলোকে সাইড করে সায়র এগিয়ে এসে কৃতিককে বলল, তোর সমস্যাটা কি যে কে? আমরা সবাই মিলে এতটা পথ জার্নি করে এসে গিয়েছিলাম ওরুর শাইনিং ইভেন্টে, সেখানে গিয়ে শুনি তুই নাকি ইভেন্ট শুরু হওয়ার আগেই উরুকে নিয়ে চলে এসেছিস। এর মানে নাকি? হ্যাঁ নিয়ে এসেছে, আমার মেয়ে কাজ ছিল তাই। সোজা শব্দে জবাব কৃতিকের। কৃতিকের কথায় চিরবিড়িয়ে উঠল সায়রের মাথাটাও দাঁত খিচিয়ে বলল, পাবলিকেশনের লোকেরা তোর উপর পেঁচায় চটে আছে, তাদের এত বড় ইভেন্ট, এতগুলো টাকা সব পণ্ড করে দিয়ে এসেছিস তুই, তারা বসে থাকবে মনে হয়?
মামলা করবে তোর আর তোর মেয়ের নামে। সারের কথায় 2 পয়সা পাত্তা না দিয়ে কৃতিক ছুটে গিয়ে সারের কলার চেপে ধরে বলল, উরু করছিস কাকে তুই? শালা কতবার বলেছে আমার বোন নাম মুখে আনবি না তুই, কানে কথা যায় না? কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে সার গম্ভীর গলায় বলল, সম্মান দিয়ে কথা বল, যে কে ভুলে যাস না আমি তোর আগে বাবা হয়েছি। কৃতিক ছাড়ে না, উল্টে হাতের জোর বাড়িয়ে সারকে চেপে ধরে বলল, হ্যাঁ, একদিন আগে হয়েছিস। ও একদিন কেউ কোনায় ধরে বলে আমার মনে হয় না। সার কৃতিকের হাত দুটো টেনে টুনে ছাড়াতে ছাড়াতে বলল, হিটলারের বাচ্চা ছাড় আমাকে, বাচ্চারা দেখছে একদিন আগে হই আর 1 ঘন্টা আগে তোর আগে বাবা তো হয়েছি, সো আম ফার্স্ট। তোর একদিনের ফার্স্ট আমি মানি না। কথাটা বলেই সারকে আরো জোরে জোরে চেপে ধরল কৃতিক। ওদের কাণ্ড দেখে এবার এগিয়ে এলো এলিসা, দুটোকে 2 দিকে সরিয়ে বিরক্ত গলায় বলল, উফ, তোদের এই ফার্স্ট সেকেন্ড ঝগড়া দেখতে দেখতে বিরক্ত আমি। সেই হসপিটাল থেকে শুরু করেছিস, এখনো শেষ হওয়ার নাম নেই। সার নিজের মুচড়ে যাওয়া কলারটা ঠিক করতে করতে বলল, আমি ফার্স্ট, সেটা আমি সারা জীবন বলবো। দরকার পড়লে মাইক হাতে নিয়ে ঢোল পিটিয়ে বলবো, ওর মেয়ের জামাইকে বাড়ি বয়ে গিয়ে ভাঙানি দিয়ে পর্যন্ত বলে আসবো যে তার অলরাউন্ডার শ্বশুরকে হারিয়ে দিয়েছি আমি ফার্স্ট। শালা তুই বেশি কথা বলিস। এই বলে কৃতিক তেড়ে মেরে সারের দিকে এগিয়ে যাবে, তার আগে পেছন থেকে ওকে ডেকে উঠল অরু। চলুন রাইডিংয়ে যাব, আমি রেডি। রাইডিং ছেড়ে দেওয়ার এতগুলো বছর পরে ওর মুখে এমন একটা কথা শুনতে পেয়ে আকস্মিক পেছনে ঘুরল কৃতিক। দেখলো লেদার জ্যাকেট, সেফটি প্যাড সব কিছু পরে কালো রঙা দুটো হেলমেট হাতে শটান দাঁড়িয়ে আছে ওরু। দেখে মনে হচ্ছে ঘর সংসার ছেড়ে ছুড়ে এখনই বাইক আর স্বামী সমেত নিরুদ্দেশ হতে চায় সে। ওরুকে এইভাবে হেলমেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক একভ্রু কুঞ্চিত করে শুনতে পায়নি এমন ভাব দেখিয়ে শুধালো, কি বললি? কোথায় যাবে? ওরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, বাইক রাইডিংয়ে যাব আপনার সাথে। অসম্ভব, আমরা কোনো বাইক রাইডিংয়ে যাচ্ছে না। এক্ষুনি ভেতরে গিয়ে এসব ড্রেস চেঞ্জ করে আয়। সন্ধ্যা হোক, মেয়েকে সহ লং ড্রাইভে নিয়ে যাব, এখন নয়। সবার সামনে কৃতিকের স্পষ্ট ধমকে মুখ কালো হয়ে গেল ওর। তবু গলায় কিছুটা সাহস ধরে রেখে বলল, আমার জন্যই তো আপনি আপনার শখের রাইডিং বাদ দিয়েছিলেন, এখন না হয় আমার জন্যই করুন। কৃতিক স্থির মূর্তির ন্যায় 2 পকেটে হাত গুটিয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, রাইডিং আমার শখের, সেটা কে বললো তোকে? লিসেন, এই পৃথিবীতে কিয়ারা জায়নার চেয়ে শখের জিনিস আমার আর কিছু নেই, আর সেটা তুই আমাকে উপহার দিয়েছিস। আর কোনো শখ অপূর্ণ নেই আমার। কৃতিক রেগে যাচ্ছে দেখে এলিসা এবার এগিয়ে এসে ওদের মধ্যে আগ বাড়িয়ে বলে উঠল, নিয়ে যা না জেকে, এমন করছিস কেন? ওর শখ করে তোর কাছে আবদার করেছে। স্বামী স্ত্রীর মাঝখানে এলিসা এভাবে কাকুতি মিনতি করছে, তবু কৃতিক নিজের কথায় অনড়। ব্যাপারটাতে বেশ অপমানিত হলো ওর। ও তৎক্ষণাৎ হেলমেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে এগিয়ে গেল অন্দরমহলের দিকে। তবে ভেতরে প্রবেশ করার আগেই ওকে হ্যাঁচকা টানে কোলে তুলে নিল কৃতিক। সবার মাঝে বকবে, আবার নির্লজ্জের মতো কোলেও নেবে। কৃতিকের এইসব পাগলাটে বিহেভিয়ার দেখে দেখে অভ্যস্ত ওরু, তাইও নিজেও বিরক্ত হয়ে কৃতিক থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে ঝাঁঝিয়ে উঠে বলল, ছাড়ুন আমাকে। কৃতিক ওরুকে সামলে বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এত জিদ কেন তোর বেব? কোনো কিছুতে এখন আর তোর সাথে পেরে উঠি না আমি, সবসময় হেরে গিয়ে সারেন্ডার করি। মেয়েটাকে উপহার দিয়ে একেবারে জায়ান কৃতিকের মাথা কেনে নিয়েছিস। উল্টাপাল্টা যা মন চায় তাই আবদার করে বসে থাকিস, কিচ্ছু বলতে পারি না আমি। কৃতিকের কথার পাছে ওরু চেঁচিয়ে উঠে বলল, যাব না আমি আপনার সাথে, ছাড়ুন। কৃতিক ওরুকে বাইকে বসিয়ে দিয়ে বলল, তুই যাবি, তোর ঘরও যাবে, চুপচাপ বস। অতঃপর হেলমেট পরে বাইক স্টার্ট করতে করতে কৃতিক এলিসার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে দেখে রাখিস রে, মেয়ের মায়ের রাগ ভেঙে গেলেই ফিরে আসবো। আর যদি আজ রাতে না ফিরে তাহলে বুঝবি মেয়ের বাবা একটু প্রাইভেসি চায়। হি জাস্ট ক্রেভিং ফর হিজ ওয়াইফ। সব কিছু সামলে নিস আর ফোন করিস। সবসময়ের মতো বন্ধুকে আশকারা দিয়ে হাত নেড়ে বিদায় জানালো এলিসা। তৎক্ষণাৎ কৃতিককুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে এলো বাইকটা। কৃতিক চলে গেলে সার একাই বের এলো, শালা নির্লজ্জ একটা, মেয়েটাকে অবধি নিয়ে গেল না। এলিসা সারের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাঁত কটমটিয়ে বলে উঠল, চুপ করবি তুই? আমি জেকে খুব ভালো করে চিনি। ও যেখানেই যাক আর যে কাজেই যাক না কেন, রাতের আগেই ফিরে আসবে। তাছাড়া কিয়ারা আর্থারকে পেলে আর কিছু লাগে না ওর। দেখছিস না কেমন খেলছে?
এলিসার কথায় বাচ্চাগুলোর দিকে তাকিয়ে মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সায়র। কি জানি কেন, হয়তো ওদের গল্পটা সমাপ্তি চলে এসেছে সেই বিরহে। গেট ছাড়িয়ে কিছু দূর যেতেই অরুদের সাথে দেখা হলো অনু আর প্রত্যয়। ওরা অরুর সাথে দেখা করার জন্য কৃতিককুঞ্জেই যাচ্ছিল, আর মাঝপথেই দেখা। অনুর কোলে ঘাপটি মেরে বসে আছে ডোরা। দুর্ভাগ্যবশত সেবার মিসক্যারেজ হয়েছিল অনুর। তারপর থেকে শত চেষ্টা করেও কোনো লাভ হয়নি তার। তাই তো অরু সেবার আপার দুঃখ ভোলাতে নিজের শখের ডোরাকে তুলে দিয়েছিল অনুর হাতে। এখন অনুই ডোরার মা। অনেকগুলো দিন পর ডোরাকে দেখতে পেয়ে মাঝ রাস্তায় বাইক থামিয়ে ডোরাকে মন ভরে আদর করলো। তারপর পুনরায় ওকে অনুর কোলে তুলে দিয়ে দ্রুত পায়ে বাইকের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এখন আসি আপা, রাতে আড্ডা হবে। কেতেকে ডেনিম জ্যাকেটে খামচে ধরে বাইকে উঠে গিয়েছে ওরু। ঠিক সেই সময় পেছন থেকে হাঁক ছেড়ে অনু বলল, আরে যাচ্ছিসটা কোথায় সেটা তো বলে যা। ওরু হেলমেটটা মাথায় চড়াতে খুশি মনে গলা উঁচিয়ে বলে ওঠে, মেয়ের পাপার সাথে রাইডিংয়ে যাচ্ছি আপা, বাকি কথা এসে বলবো। ওরু যতক্ষণ কথাগুলো শেষ করেছে ততক্ষণে স্পিডোমিটারের গতি বাড়িয়ে হুশ করে বাইক টান দিয়েছে কৃতিক। না বলে হুট করে এইভাবে গতি বাড়ানোর দরুন আচমকা কৃতিকের পিঠের ওপর ঝুঁকে পড়ল ওরু। কৃতিক লুকিং গ্লাসে তাকিয়ে ডাকল ওরুকে। বেব, হুম। আমি স্পিড বাড়াবো, ধরে বস। কৃতিকের কথার জবাবে ওরু ঠোঁট উল্টেই বলল, ধরেছি তো। কৃতিক লুকিং গ্লাসে চোখ রেখেই হাসটি স্বরে বলল, আরও শক্ত করে জড়িয়ে ধর, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথায় লাজুক হেসে নিঃসংকোচে পেছন থেকে ওকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুক ঠাকালো ওরু। সঙ্গে সঙ্গে কৃতিক সব সময়ের মতোই বলে উঠল, নো পারফেক্ট। বাইকের তীব্র গতির সাথে তাল মিলিয়ে শীতের কনকনে ঠান্ডা হাওয়া নাক মুখ চিরে ভেতরে প্রবেশ করছে। হাড় হাড্ডি সব কনকনে ঠান্ডায় হিম হয়ে আসছে। তবু হৃদয়ের উষ্ণতা প্রশমিত হচ্ছে বারে বারে। ওরু জানে এই উষ্ণ কমার নয়, আজ আর কমানোর সুযোগ দেবেও না ওর বেহায়া বরটা। শরীরের শীতলতা আর হৃদয়ের উষ্ণতা মিলে মিশে একাকার হয়ে অনুভূতির জোয়ার আজ বনভাসী হয়েছে। ওরু সে প্লাবিত অনুভূতিগুলোকে হৃদগহীনে লালিত পালিত করতে চায় সারাটা জীবন। প্রতিদিন একইভাবে এই মানুষকে বারবার হাজারবার জানতে চায়। আমার ভালোবাসার উপন্যাসে প্রতিটি পাতায় সূচনা থেকে সমাপ্তি জুড়ে শুধুই আপনি চান। কৃতিক ওরুর কথা শোনেনি ঠিকই, তবে ওর মন বলছে, শুধু উপন্যাস কেন, এই জীবনে এমন কোনো অধ্যায় অবশিষ্ট নেই যেখানে তোর আবির্ভাব ঘটেনি। হার্টবিট যদিও তা থেকে থাকে, তবে সে অধ্যায় ছিল নিছকই মূল্যহীন, অনুভূতিহীন আর পরিশেষে অস্তিত্বহীন। দুজনার মন গহীনের বিস্তৃত সুপ্ত অনুভূতির আদান প্রদান বোধহয় শেষ হবে না আজ আর না তো সমাপ্তি ঘটবে সঙ্গীন পুরনো আসক্তি। শুধু পাল্টে যাবে দৃশ্যপট। ইয়ামাহা খচিত নীলচে বাইকটা মাইলের পর মাইল পেরিয়ে গিয়ে একসময় আড়াল হয়ে যাবে দৃষ্টি সীমানার। পশ্চিম আকাশ সিঁদুর রঙা হয়ে ধীরে ধীরে আধারের ভিড়ে তলিয়ে যাবে সূর্যকিরণ। অস্ত যাবে ধরণী। তবু মুক্ত শালিকের ন্যায় ডানা ঝাপটানো একজোড়া হৃদয়ের আজ আর পায়তারা মিলবে না নিরে ফেরার। তারা আজ পাখির মতোই অবাধে দাপিয়ে বেড়াবে পুরো শহর জুড়ে। হে যেন তাদের দৃঢ় প্রতিজ্ঞা।